যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। স্যার, আমার কেন জানি মনে হইতেছে বড় কোনো ভুল হইতেছে। এই জায়গার মধ্যে অন্য কারো হাত আছে স্যার। আপনার কি কাউকে সন্দেহ হয়? কি আবার তাকায় আছেন কেন? কি দেখেন? যান, কথা শেষ হয় নাই নাকি দুটো বাড়ি দেবো তারপর যাবেন? মায়াদের কারবার দেখছো? গেছে গেছে, এখনো ফিরার নাম নাই। হ্যাঁ, এত দেরি করে কেউ? কেন 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 আম্মা? হ্যাঁ, একটু আগে এই যে একটুখানি আগে না আপনি আমারে কইলেন পোলাপান মানুষ যাক একটু ঘুরে আসুক, এখন এত দুশ্চিন্তা কেন আপনার? আরে তখন কি বুঝছি নাকি যে এত দেরি করবো? আরে দুনিয়াদারি কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, কানহা তার বাপ মায়ের ঘরে আমানত, আমাগো বাড়িতে এসে সে আশ্রয় নিছে। হ্যাঁ, এখন তার যদি কিছু একটা হয় এই জব আম করে দিতে হইব না? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে তানহাকে বলে আপনারই নাতবো, আমাগোর কিছু না, কেউ না। অবশ্যই আমার নাতবো। আমি নিজে গিয়া তার কাছে অদা করছিলাম। মাশাআল্লাহ, আকাশের চাঁদও হার মানবে। আমি কথা দিতেছি তোমারে ইনশাল্লাহ আমি আমার নাতবো কইরা ঘরে নিমুই। মাইয়াডা আমাগো অতি বড় শত্রুর ঘরে থাইকাও আমার কথায় বিশ্বাস করছে, ভরসা রাখছে। একটা মাইয়া যদি আমার কথার উপর ভরসা কইরা নতুন জীবন শুরু করতে চায় তাইলে তার দায়ও আমার। বুঝছি তো, বুঝছি বুঝছি, আপনি এখন মারুফের থেকে তানহারে বেশি ভালোবাসেন। বাসি, তাতে তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ না, মাইয়ারা এই তার বাপের বাড়ি মা বোন সকলের ছাইরা আমাকে এইখানে এসে আশ্রয় নিছে। হ্যাঁ, বুকের মধ্যে আগুন জ্বলতেছে কিন্তু হাসি মুখে সকলের সঙ্গে কথা কইতাছে, চলতেছে। বুঝো সেটা? বুঝি তো, এইটাও খুব ভালো করে বুঝি। আমিও তো এবারে বউ হয়ে আসছিলাম, আমিও তো সব সাইরা সুইরা মনের মধ্যে দুঃখ নিয়ে আসছিলাম। কই তখন তো আপনারে বুঝতে দেখি নাই, আর অহন বারবার রাস্তার দিকে তাকান। এইটা দেখেই তো আমার হাসি বইতেছে। শুনো, আজ যদি তানহার কিছু হয়, হ্যাঁ, তোমার ছেলে এসে বলবো দাদি তানহারে সামলাইতে পারে নাই, তখন বুঝবা। আম্মা, তানহা তো এখনো এই বাড়ির বউ হয় নাই, আপনি দেখি আমাকে সকল রে বুঝলে গেছেন। তুমি দেখি আবার শুরু করলা। আরে তোমার ঘরে কি ভুলছি? ভুলি নাই। শোনো, নতুন একটা মানুষ আসলে তারে আগলায়া রাখতে হয়, বুঝা তুইরা ধইরা রাখতে হয়। তোমরা তো পুরান গাছের মতন, গাছ পুরান হইলে নিজের শিকড়ের উপর দাঁড়ায় থাকতে পারে,
কিন্তু নতুন একটা চারা, তারে এই বাঁশের কাঠি, এই ঠোসা এগুলি দিয়া শক্ত কইরা বাঁধা রাখতে হয়, শক্ত হইয়া থাকার জন্য, দাঁড়ানোর জন্য। বাবা রে বাবা, ও দেখি আপনি কি সুন্দর সুন্দর উপমাও দেওয়া শুরু করছেন। বাবা, উপমানা উপমানা, এই বয়স হয়েছে তো, চলতে চলতে দেখতে দেখতে সব শিখছি, বুঝছো? হ্যাঁ, নতুন একটা মাইয়া এই সংসারে আসছে, এখন তার যে বিশ্বাস আমাগো উপরে রাইখা সে আসছে, সেই বিশ্বাসটা আমাগো ধইরা রাখতে হইব, তা নাইলে আল্লাহর কাছে কি জবাব দেবো? সত্য বলছেন আম্মা, তানহা মাইয়াটা আসলেই অসম্ভব ভালো। যেভাবে আমাদের সবাইরে সম্মান করে, জানটা জুড়ায় যায়। আমি প্রথম দিনই ওরে দেখে বলছি, মায়াটার ভিতরে কোনো লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আবার শুরু হইল গুণগান আর গুণগান। গুণ থাকলেই গুণগান করো, আবার দোষ থাকলে ঠিকই আমি দোষের কথাই কইতাম। হ্যাঁ, আমি ফুল বানুকা ওরে ডরাইয়া কথা আচ্ছা, কইতাম। ডরাইন না আম্মা, মাপ চাই। কিন্তু এখন কথা কি জানেন আম্মা, সত্যি যদি ওরা দেরি করে আসি, তাইলে কি হইব আম্মা? তাই আবার কি, বাচ্চুরে কইয়া মানুষ পাঠামু? এই তো আমি জানতাম আপনি এই কথাই কইবেন। এত দেরি সে কেন করতেছে বুঝতেছি না। আম্মা চিন্তা কইরেন না তো, আমিও চিন্তা করতেছি, আপনিও চিন্তা করতেছেন। আমার যা বয়স এই চিন্তা নিতে পারবো, কিন্তু আপনার বয়সে মানে আপনি একটু মাথার উপর চাপ পড়বো আম্মা। একটু আমি আমার মাইয়াটারে দেখি, আমার মাইয়াটা কি করতেছে। ইবা, ও ইবা, নাও এবার হেলান দিয়ে দাও। জানো, এমনি বাইকে করে ঘোরার অনেক দিনের শখ ছিল, তাই নাকি? কিন্তু ভাবে নাই তোমার সাথে এমনি ঘুরতে পারবো। ইস, এটা তো আফসোস হয়ে গেল। কি আফসোস? আমি যদি জানতাম তোমার এই ইচ্ছা, তাহলে আরো কত আগেই তোমার নিয়ে বাইকে করে উধাও হয়ে চলে যেত। উফ, খুব দুষ্ট হইছো তুমি। এটা তো শুধু ট্রেলার, সিনেমা তো এখনো শুরুই হয় না। আল্লাহ, আর কত যে তুমি আমার কষ্ট দিবা। জিনা জিনা, এটাকে কষ্ট বলো না, এটাকে তো ভালোবাসা বলো। আচ্ছা, একটা কথা বলি। জো হুকুম ম্যাডাম। জানো, এত ঝড়ঝাপটার পরেও তোমার পাশে দাঁড়ায় আমার নিজের খুব নিরাপদ লাগতেছে। আমি যতদিন বাঁচব, এই তানহার নিরাপত্তার কোনো কমতি হইব না। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। বন্ধু বেটা, এটা কোনো কথা? তুই তানহারে পাইয়া পুরাতন জিগরি দোস্ত একবারে ভুলে গেলি। বেটা, দিনে 2 থেকে 3 বার ফোন দিতিস, আর এখন একবার ফোন দিলেও ধরস না। আরে না না না, আচ্ছা, আমি বুঝলাম না, আমার নিয়ে এত জেলাস ফিল করো, তাহলে এক কাজ করো, আমারই তোমাদের ফ্রেন্ড বানাই নাও, তাহলে একটা সমস্যা নেই। দারুণ আইডিয়া ভাবি। বন্ধু, তাইলে আজ থেকে তানহা আমাদের গ্যাংয়ের সদস্য। এই গ্যাং মানে কি মারুফ? তোমরা কি চাঁদাবাজি করো নাকি? আরে না না, ওরা দুজন বুঝাতে চাইতেছে যে মারুফ এন্ড লুলা ঘন্টি গ্যাং এর সদস্য করতে চাইতেছে। আচ্ছা, তাইলে সমস্যা নেই। তার মানে আমাদের বন্ধুত্ব পাক্কা। পাক্কা 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 পাক্কা। দোস্ত, হ্যাঁ? তাই একটা কথা, কি ক? বিয়ে হলেও কিন্তু এই দুষ্টকে ভুলে থাকা যাইব না। আরে তোর কেমনে ভুলে থাকবো, তোরা তো আমার জানের জিগার বন্ধু। এটা মনে থাকবে তো বন্ধু? হ্যাঁ থাকবো থাকবো, আমি সময় চলে গেছে, জায়গা জায়গা জায়গা। এই এত তারা কিসের? আরে আব্বা আমার চিন্তা করবো, আর সবচেয়ে বেশি চিন্তা করবো হচ্ছে দাদি। তাই যে তানহার লেগা। হ, জানো,
দাদি তো আমার এখনই নাতবো বানাই ফেলছে। এই ভালোবাসা থেকে পালাবার কোনো পথ নাই ভাবি বন্ধু। ইয়েস, তাহলে যা দোস্ত। তো একটা কথা, এর পরের বার বেরোলে কিন্তু আমাকে দুজন রে অবশ্যই ডাকবি, ঠিক আছে? ইনশাআল্লাহ 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 অবশ্যই ডাকবো। ভাবি সাবধানে যাস তো বেস্ট অফ লাক বন্ধু। অনেক ভালো লাগতেছে দোস্ত, অনেক সাধনার পরে তানহার মন পাইলো আমাকে মারুফ। হ দোস্ত, ঠিকই কইছস, জীবনে আমি এরকম প্রেম দেখি নাই। আরে দোস্ত, লাইলি মজনুর প্রেম ফেল, এই যুগের লাইলি মজনু হলো আমাকে মারুফ আর তানহা, আর আমরা হলাম সেনাপতি। অনেক সাধনার পরে মারুফ পেল তানহার মন। নয়ন, আমার নয়ন, আমার নয়ন। মা, রিয়া, মা, আমার বুকটা ফাইটে যাইতেছে রে মা। আমার নয়ন ওরা ছেলে রয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। মা তুমি এভাবে কাইন্দো না মা, তুমি এভাবে ভাঙ্গা পড়লে চলবো? আমি তো মা, আমার চোখের সামনে আমার পোলাটার হাত করা পড়ে লয়ে গেছে, আমি কেমনে শক্ত থাকি কো? আচ্ছা রিয়া, আমার নয়নটা তো মিথ্যা মামলা দিছে, এখন তো এই মামলা নিয়ে ভাবতে হইব রে মা। এই মামলার জন্য কি উকিল ধরতে হইব রে? মনে হয় লাগে মা, কিন্তু আমিও তো এইসবের কিছুই বুঝি না। খুনের মামলা, নিশ্চয়ই অনেক বড় উকিল লাগবো। হ মা, কিন্তু বড় উকিল ধরতে গেলে তো অনেক বড় টাকা লাগবে। টাকা লাগে, আমার এই ভিটা যতটুকু জমি জমা আছে আমি সব বেচে দিয়ে আমি আমার নয়নকে বাঁচাইতে চাই। আগে একজন ভালো মানুষের লগে কথা কইতে হইব মা, আর ভালো উকিল কই পাওয়া যায়, কেমনে পাওয়া যায় কিছুই তো জানি না। হায় রে আল্লাহ, আমি এগুলো কেমনে কি করবো? আচ্ছা রিয়া, স্বামী আর বাপ তো চেয়ারম্যান, তারা তো কত মামলা মোকদ্দমা নিয়ে চলে, করার কিছু নাই আমার। আমার পোলাটারে বাঁচাইতে হইলে তার একটু সাহায্য লাগবে আমার। তুই একটু স্বামী আর কো না, ও যদি কিছু করতে পারে। আর মজনু তো আছে, মজনুর লোকে যদি স্বামী হার কথা হয়, আমার বিশ্বাস কিছু না কিছু একটা উপায় বাইর হইব। তুমি ঠিক কইছো মা, এই স্বামী হাডার লিগানা আমারও অনেক কষ্ট লাগতেছে। যেই মায়ের বিয়ার কথা উঠলো আর অমনি কই থেকে আমাকে গজব নামলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা, আমার নয়ন নির্দোষ, আমার নয়ন বাসা, বাবা যেমনি হোক আমার নয়নকে বাঁচাও। আন্টি, আপনি শান্ত হন। আমি বুঝি নয়ন ভাই নির্দোষ, কিন্তু আমি বুঝলে তো হবে না, সেজন্য প্রমাণ লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি, তদন্তে কোনো অন্যায় হবে না। বাবা বিশ্বাস করো, আমার পোলা খুন করতে পারে না। আন্টি, আমি বুঝি নয়ন ভাই এমন মানুষ না। আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করব। বিদ্যুৎ ভাই, আমরা ভাবতেছিলাম একজন উকিলের কথা, একজন উকিল তো লাগবো তাই না? অবশ্যই লাগবে। রিয়াপু, যত তাড়াতাড়ি পারেন একজন ফৌজদারি উকিলের সাথে যোগাযোগ করুন। মামলা শুরুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, জি? আমি গুগল হত্যাকাণ্ডের যে ফাইল, সেটা আবার নিজে দেখা শুরু করেছি। কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার না। মানে আন্টি, কিছু তথ্য মিলছে না। মনে হচ্ছে এই মামলার পেছনে বড় কারো হাত থাকতে পারে। কি কইতেছো বাবা তুমি? তার মানে আমার নয়নরে মিথ্যা কেসে ফাঁসাইছে ওরা? আমি এখনো নিশ্চিত না, কিন্তু আন্টি তদন্তের কোনো দিকই আমি বাদ দিচ্ছি না। দেখছো আমি কথা কইতেছে ভুলে গেছি। বাবা তুমি দাঁড়াইছো, আসো দাদা। আন্টি আন্টি আপনি অস্থির হবেন না, আজকে না, আমার অনেক কাজ জমা আছে। টিয়া ঘরে নাই, টিয়া বাইরে গেছে, এখনই চলে যাবো।
শুনেন, ও কিন্তু খুব ভালো চা বানায়, আপনি অবশ্যই চা খাই যাবেন। না না রিয়াপু, আজকে না, আরেকদিন খাবো। আজকে আসি। বাবারে, তুমি একটু আমার নয়নের বিষয়টা একটু ভালো করে দেখো। ইনশাল্লাহ আন্টি, আপনি ভরসা হারাবেন না। আসি আজকে। তুমি এখন নিজের এনে ভাবো, নয়ন ভাই থেকে মনোযোগ দাও না। মানুষটা কত বিপদের মধ্যে থাকে, তাও দেখছো তোমার নিয়ে কিন্তু ভাবতেছে। আমি তোমার লেগা শেষ পর্যন্ত লড়ুম। আর এই যুদ্ধ শুধু একা আমার না, আমাদের। সামিহা আপু, আরে টিয়া আয়। আয় বস। তুমি এই সময় একদম মন চাইলো। তানহা যাওয়ানোর পর থেকে এ বাড়ির কি অবস্থা এটাও দেখতে চাইলাম, আবার নয়ন ভাই পুলিশে নিয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আপুটা কেমন আছে এটাও দেখতে চাই। জানোস টিয়া, তানহা যখন এই বাড়ি থেকে চলে গেল তখন থেকে না এই বাড়ির পন্ডাও চলে গেছে। তানহা যখন থাকতো সারাক্ষণ এ বাড়িতে গান, হাসি, ঠাট্টা, গল্প, কোনো না কোনো কিছু নায়িকা থাকতো। এখন মনে হয় এটার বাড়ি না, একটা মরা বাড়ি। মানুষ না থাকলে বাড়িটাও কেমন নিঃশ্বাস বন্ধ করে ফেলে, তাই না আপু? ঠিক তাই রে, মাও সারাক্ষণ চুপচাপ থাকে। লাইলি চাচা তো কিছু কইতেই পারে না, মজনু চাচা আগের মতো হাসে না, আর বাবা বাবা আগে থেকে আরো বেশি কঠিন হয়ে গেছে। আমাদের বাড়ির অবস্থাও ভালো না, অনেক খারাপ। মা সব খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আর রিয়াপু কোথায় কোথায় কেন উত্তেজিত হয়ে যায়। নয়ন ভাইরও হঠাৎ করে ফাঁসিয়ে দিল, সবকিছু কেমন যেন একসাথে ঘটতেছে। তাও আবার মিথ্যা খুনের মামলা। তুমি গো আপু, নয়ন ভাই কি খুন করতে পারে? টিয়া আস্তে কো। কেন আপু? এই বাড়িতে এখন কার কথা কে শুনে আর কে বাইরে গিয়ে কয়ে দেয় সেটা বোঝা কঠিন। আমি আর কাউরে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। তুমিও এরকম ভাবতেছো? হ, আমার ক্যান্সারে মনে হইতেছে এই সবগুলা ঘটনা এমনি এমনি হইতেছে না। এই যে তানহারে জোর করে বিয়ে দিতে চাওয়া, তানহার পালাই যাওয়া, আর ঠিক সেই সময় নয়ন ভাইয়ের গ্রেফতার, সব কিছুর পেছনে কেউ না কেউ হিসাব করে চল দিতেছে। আমারও তাই মনে হয় আপু। ভাইয়া তো আসলে অনেকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হয়তোবা সেই জন্যই তারা সরাইতে চাইতেছে। মানুষের বিপদে আপদে তিনিই তো সবার আগে দাঁড়ান। কিন্তু তারা কারা হইতে পারে আপু? যারাই হোক, তারা চাইতেছে আমরা যেন ভয় পাই, আমরা ভয় পেলেই তাকে যাব। আচ্ছা আপু, আমরা কি কিছুই করতে পারুম না? ভাইয়ারে এমনি জেলে থাকতে দিমু? ভাইয়া তো আসলে অনেকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হয়তোবা সেই জন্যই তারা সরাইতে চাইতেছে। মানুষের বিপদে আপদে তিনিই তো সবার আগে দাঁড়ান। কিন্তু তারা কারা হইতে পারে আপু?
যারাই হোক, তারা চাইতেছে আমরা যেন ভয় পাই। আমরা ভয় পেলেই তাকে যাও। আচ্ছা আপু, আমরা কি কিছুই করতে পারুম না? ভাইয়ের এমনি জেলে থাকতে দিমু? কেন কিছু করতে পারুম না? অবশ্যই করতে পারুম। রিয়া, বিদ্যুৎ ভাই, আমরা সবাই মিলে কিছু একটা করুন। আমরা সত্যের পক্ষে মানুষ জোগাড় করুন। তোমার কথা শুনে বুকে সত্যি একটু সাহস আসতেছে আপু। আমরা কি সত্যি নয়ন ভাইরে ছাড়াইতে পারো? অবশ্যই পারুম। নয়ন ভাই যে নির্দোষ সেটা আমরা প্রমাণ কইরেই ছাড়ুন। ইনশাল্লাহ ভাই একদিন মুক্ত হইবই আপু। খালি মুক্ত হইব না, যারা এই অন্যায় করছে তাকে মুখোশ একদিন খুলবই। তুই দেখে নিস টিয়া? তোমার কথা যেন সত্যি হয়। হইছে, এই ভিতরে। তানহা যে এখন তোকে বাইতে আছে এই খবর তো পুরা গ্যারাম জানে। হ্যাঁ জানি, কিন্তু বুঝেছস, আজমল চেয়ারম্যান তো পুরো আগুন হয়ে আছে। মানুষজন কইতেছে রাগের মাথায় যদি তোদের বাড়িতে হামলা করে বসে। হামলা করতে চাইলে করুক, তাই বলে কি আমরা ভয়ে দরজা বন্ধ করে বসে থাকুম নাকি? আর আমার বাপ আর ভাই কি সাইরা কথা কইব? শোন, সরাসরি বাস্তু চেয়ারম্যানের বাড়িতে এসে হামলা করা এত সহজ না। হামলা করার আগে 10 বার ভাবতে হবে। তাও ভয় তো লাগে রে। দুই চেয়ারম্যানের পুরনো সূত্রটা যদি আবার শুরু হয়, পুরা গ্রামের মানুষের সমস্যা। আল্লাহ না করুক, আমরাও তো চাই না আবার রক্ত ঝরাঝরি হোক। আচ্ছা, তানহা কেমন আছে রে? ওই বান্দরনি তো এখন রাজ রানীর মতো আছে। দাদি সারাক্ষণ ওরে আগলা রাখে, মাও নিজের মেয়ের মতো দেখতেছে। আচ্ছা, তোরা এক সময় কইরা আমগো বাড়িতে আসিস, আইসা তাহার লগে দেখা করিস, তোগুলা দেখলে খুশি হইব। হ্যাঁ, আমরা তো যামই। কিন্তু তুই না তানহারে দেখতে পারতি না? এখনো যে খুব একটা দেখতে পারি তা কিন্তু না, তবে আগে যে কারণে দেখতে পারতাম না সেই কারণটা এখন ওর লগে আর নাই। আর তাছাড়া ও তো এখন আমাগো বাড়ির একজন সদস্য, তাই এখন আর রাগ দেখায় না। তা আগে কোন কারণে দেখতে পারতি না? ওই কথা এখন বাদ দে, পরে একদিন বলুন না। আগে সবকিছু ঠিকঠাক হইতে দে। আচ্ছা, একটা কথা কত ইভা, তোর আজকে তো খুশি খুশি লাগতেছে কে? হ্যাঁ, হ, এ কয়দিন তো তোর মুখে হাসি দেখি নাই, কিন্তু আজকে দেখতেছি পুরো গান গাইতেছিস। কারণ তো অবশ্যই আছে। কি কারণ? এখন কইতে পারবো না, তো একটা কাজের চেষ্টা করতেছি। কাজ? কি কাজ? নয়ন ভাইরে কেমনে মুক্ত করা যায় সেই চেষ্টা করতেছি। তুই করবি না তোর আব্বাই করবো? আমার কথায় আমার বাবা করব। কিন্তু তিনি তো নয়ন ভাইয়ের শত্রু মনে করতেন। কে কইছে এসব? মানুষের লগে মানুষের মতের অমিল হইতেই পারে, ঝগড়াও লাগতে পারে, তাই বলে কি সারা জীবন এই রাগ পয়সা রাখতে হইব? আমার বাবা অমন মানুষ না। সত্য যদি নয়ন ভাইয়ের পক্ষে থাকে, আমার বাবা কখনোই অন্যায়ের পাশে দাঁড়াবে না। তাহলে সত্যি উনি পাশে দাঁড়াইবো, সাহায্য করবো? বাবা রাজি হয়েছে, এখন দেখি আল্লাহ কি করে। যাক, আলহামদুলিল্লাহ। যদি সত্যি এরকম কিছু হয় তাহলে অনেক বড় একটা কাজ হইব। এই জন্যই তো আমার মনটা ভালো লাগতেছে। শুই না, আমাকেও ভালো লাগতেছে। আচ্ছা শোন, আমি এখন টিয়াগো বাড়িতে যাইতেছি, ওগরে একটু সাহস দেওয়া দরকার। তোরা যাবি? চল চল, একসাথে যাই। এই অবস্থায় একা একা কান্নাকাটি করে কোনো লাভ নেই। তার থেকে বলো সবাই মিলে যদি একসাথে থাকি, তাহলে দেখবে আলাদা একটা শক্তি পাওয়া যাইব। প্রত্যেকটা হিসাবে গন্ডগোল, কোনোটাই শেষ না। 5 বছর আগে বসে নিয়ে আর টাকা দেখছি এখন থেকে সব আমারই দেখতে, সব খেয়াল রাখতে। কি অবস্থা!
বলা নাই কোয়া নাই ভূতের লাহানি গাড়ির উপরে দাঁড়ায় রইছস কিছু কবি নাকি? কব তো অবশ্যই। কি বস? জরুরি কথা আছে, কি কথা? কিন্তু আপনার কথা দিতে হবে। আমি যে আপনার কথাগুলো কব, আমার নাম যেন বাইরে কোনোভাবেই না যায়, ঠিক আছে? আচ্ছা তা কথা দিলাম ক বস। আজকে চাচা আমার দিয়ে দুটো পোলারে ডাকায় আনছিল। দুইটা পোলা হচ্ছে নাইম আর ওই আবির, চেনেন আপনি? ওদের প্রথমে কইল যে প্রকাশ্যে কোনো ঝামেলা করা যাবে না, বাসু চেয়ারম্যানের ব্যবসা, কমিটি, ইট ভাটা, বাজার এইসবের খোঁজ খবর নিতে বলছে। আর বলছে যে বাসু চেয়ারম্যানের এলাকায় তারে কোন মেম্বার পছন্দ করে আর কোন মেম্বার তার উপরে অসন্তুষ্ট, এই সব ইনফরমেশন নিয়ে তারে দিতে। আরেকটা কথা বলছে যে যুদ্ধে জিততে শক্তির চাইতে ধৈর্যের খুব দরকার। এটা তো মিয়া ভাইয়ের ভাষা না রে, এটা তো হিসাবি মানুষের ভাষা। আমারও তাই মনে হয়েছে বস। আমাদের সব চাইতে বেশি ভাবাইছে তার শেষের কথাটা। শেষের কথা কি? চাচা ওদের বলল মারুফের উপরে কড়া নজর রাখতে, মারুফ কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে সব তথ্য জোগাড় করে দিতে। কিন্তু নয়নের বিষয় নিয়ে ওদের সাথে কোনো কথা বললো না। তো ওরা চলে যাওয়ার পরে আমি চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি নয়নের বিষয় নিয়ে তো কোনো কিছু কইলেন না। কি যেন থিঙ্কিং করলো, থিঙ্ক করে আমরা বলল যে নয়নের বিষয়টা তুই দেখবি, যা ব্যবস্থা করা লাগে তুই করবি, আর ওর উপরে যেন অন্যায় না হয় সেটাও তুই খেয়াল রাখবি। তারপর কি ওনার কথা শুনে তো আমার একটু অদ্ভুত লাগলো। আমার মনে হয় কি বস, মানে নয়নের বিষয় নিয়ে ওদের সাথে মনে হয় আলাপ আলোচনা করতে চাইছিল, কিন্তু আমি থাকাতে এড়াই গেছে, করে নাই। ঠিকই নিশ্চিত? জি বস, 100% নিশ্চিত। বস আমি তো চাচারে ছোটবেলা থেকেই চিনি, তার চোখ মুখ একদম বদলায় গেছিল। আমার তো একটু ভয় করতেছে বস। নয়নের বিষয়টা কি শুধু একটা মামলাই, নাকি এর পিছনে বড় কোনো ঘটনা আছে? আমার মনের ভিতরে তো এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাইতেছে রে জুলাস। তাইলে বস কথা হয়েছে কি, প্রমাণ ছাড়া তো কারো সন্দেহ করা যাবে না। না, আবার একবার ছাইড়া দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। তবে একটা জিনিস, কেউ যদি নয়নের বিষয়ে বা নয়ন সম্পর্কে বারবার জানতে চায় তাহলে অবশ্যই কোনো কারণ আছে, কোনো বিষয়ের সাথে জড়িত আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বস আমি এক কাজ করি, আমি আরো বেশি ঘাটাঘাটি করে মূল বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করি। না সেটা তো করবি, কিন্তু একটা বিষয়ে মাথার মধ্যে রাখবি, কেউ যেন বুঝতে না পারে যে তুই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতেছিস। বুঝতে পারছি, কেউ বুঝতে পারবে না। আর একটা কথা, কল এই বিষয়গুলি আর কারো কাছে বলবি না, বিশেষ করে সামিহা আর তার হাকানা যদি যায়, ওরা বেশি ভয় পেয়ে। আগে সত্যটা নিশ্চিত হইতে দে, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে বস। আর নয়নের বিষয়টা যেহেতু তোরে দেখতে বলছে, আমার কাছে মনে হয় সেটা উপর বলার জন্য বলা। তবে আমার কাছে মনে হইতেছে বিষয়টা আমি আবার দেখব। ভিতরে মনে অন্য খেলা আছে রে। এই জন্য তো পুরো বিষয়টা আপনারা জানালাম বস, কারণ আমি শুধু আপনারই মানি। যতই সামনে যাইতেছি রহস্য ততই ঘনীভূত হইতেছে। মনে হইতেছে নয়নের মামলা শুধু একটা মামলা না, এই খেলার পেছনে আরো বড় কোনো ছায়া আছে। লাইলি, তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছো, তখন এই বাড়ির চারিদিকে কিয়ামত চলতেছে। কেন ভাবি এই কথা কইতেছেন কেন? তোমার সাথে যে দুই দণ্ড ভালো করে কথা কমু,
সেই সুযোগটাও নাই। তুমি যখন এই বাড়িতে বউয়ে আসছো, খালি দেখতেছো চারিদিকে অশান্তি, রাগারাগি, কি কমু আর। সংসার মানেই তো সুখ দুঃখ দুইটাই। সুখের দিনে পাশে থাকা সহজ, কঠিন সময়ে আপন মানুষ চেনা যায়। জানো, আমার দেবরটা লাখে একটা মানুষ। জানি, খুব ভালো মানুষ। বোন রে, ওরে কোনোদিন কষ্ট দিও না। আমার তো ভয় লাগে, আমি যদি আবার কোনো ভুল করে ফেলাই। ভুল করলেও ও তোমারে কোনোদিন কিছু কইব না। নিজের কষ্ট নিজের মধ্যেই লুকায় রাখবো। এই মজনুরে বিয়ে দেওয়ানোর জন্য কত চেষ্টা করছি, কত মেয়ের ছবি পাঠাইছি, কাউরে পছন্দই করতো না। আসলে ও বিয়াই করতে চাইতো না। আরে কোন এক যাত্রা পালার মাইয়া লাইলি তারে মন দিছিল। ওই মাইয়া আবার পাঠ করছিল লাইলি মজনুর লাইলি চরিত্র। আর ও সবসময় ওই লাইলি লাইলি কইরাই ঘরে ফিরতো। এক সময় তো মনে হইতো পোলাটা মনে হয় পাগল হইয়া গেছে। সংসারের কথা শুনলেই বলাইতো। তাহলে তো আমি আইসা আপনার দেবরের ক্ষতি কইরা ফেলাইছি। তুমি ওরে ঠিক না করলে ও তো বিয়াই করতো না। কি আমারে নিয়ে মনে হয় খুব বদনাম গাওয়াইতেছে না? কখন আসতো তুমি? আইসি তো মেলাক্ষণ আগে। আমি একটু লুকায় লুকায় আমার নামে কি কয় একটু শোনার চেষ্টা করতেছিলাম। তোমার কথাই কইতেছিলাম। বুঝছি তো আমি। আমার ছোটবেলার দুষ্টামিগুলি মনে হয় কইলা কইলা কইতাছ না? আরে ওইগুলো কইতে গেলে তো সন্ধ্যা হয়ে যাইব, আর ওইগুলো কনের সময় কি চলে যাইতেছে নাকি? আমরা একটু গল্প করতেছিলাম, কখন যে সময় পার হইয়া যায় টেরই পাওয়া যায় না। মজনু, তোমার একটা কথা কই। কও কও। তুমি যদি আরো আগে আমার এই বোনটারে আনতাম, তাইলে আমাকে আরো কত সুন্দর সময় কাটতো। না, ব্যাপার হচ্ছে আল্লাহ যখন যারে পাঠান ঠিক সময় পাঠান। আসতেছে না কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে বাইরে থাকার দরকারটা। আম্মা, আম্মা, আরেকবার ফোন দে। কতবার ফোন দিবার? আর ফোন করে কি ধরে রাখা যাবো? হ্যাঁ, দিনকাল কি আগের মতো আছে? বুঝবি না তোরা? এতক্ষণ বাইরে থাকার দরকারটা কি তো? সেটাই তো আম্মা। বন্ধে 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 বন্ধে, আল্লাহ তোমার কাছে লাখ শুকর। বন্ধে, আর এইভাবে আমাদের ডর লাগাইয়া দিস না রে বোন। দাদি, কি হয়েছে? আমরা তো এই যে আশেপাশে ঘুরতেছিলাম। ঘুরতেছিলা, কিন্তু আমার তো আর জান সাথে নাই। হ্যাঁ, তুমি তুমি তো এখন শুধু এই বাড়ির না, এই বাড়ির ওই বাড়ির, এই গ্রাম ওই গ্রাম সকলের মান আমানত। তোমার যদি কিছু হইয়া যাইতো আমি কি জবাব দিতাম সকলের কাছে গো? আম্মা একদম ঠিক কথা কইছে। তোদের এত লম্বা সময়ের জন্য বাইরে থাকুন ঠিক হয়। আরে আমরা তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম। আম্মা, দাদি, আমরা তো চলে আসছি না, হয়ে তো গেছে। আইসস তো, সেটা তো বুঝছি, লাখ লাখ শুকুর আল্লাহর কাছে। কিন্তু কিছু একটা যদি হয়ে যেত, এরপর থেকে কিন্তু বুঝে শুনে চলবি। দাদি, আমি তো দেখতেছি তুমি আমার সেই ছোটবেলার মতনই শাসন করা শুরু করছো। তুই যতই বড়স, তুই আমার কাছে এই মা রূপী আসস। তারপরও তোকে এইভাবে গণনা ঠিক হয় নাই, বুঝছস? গ্রামের মানুষের দেখলে কি কইব? গ্রামের মানুষ আবার কি করবো? কি কইব?
মানুষ ভালো কথা কম কয় আর মন্দ কথাটা বানাইয়া এতখানি করে। দাদি আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা দুইজন দুজনের ভালোবাসি, এখন আমরা তো লুকাই কিছু করি নাই, তাহলে ভয় পাবো কেন? ভয়ের কথা কওয়া হয় নাই, অন্যায়ের কথাও কওয়া হয় নাই, কওয়া হয়েছে মাইনসের কথা। মাইনসে বানায়া সানায়া এতগুলা কথা কয়। কি বলছিস আসি? আমি তো আমার বাবারই চিনি, কোনো উল্টাপাল্টা কথা যদি বাবার কানে যায় তাইলে তো শেষ। সেই কারণেই তো আমি কইতেছি একটু বুঝা শুনা চলবি, এরপর সব ঠিকঠাক হয়ে গেলে আল্লাহর রহমতে তো নিয়ম মতোই চলবো সব। জো হুকুম যাবো না। আমিও কথা দিলাম। আমার লক্ষ্মী আর পক্ষী। আল্লাহ মাবুদ, অগর দিকে যেন কারো বদনজর না পড়ে মাবুদ, অগর দুইটারে সারা জীবন এইরকম করে জোড়া বান্ধা রেখে মা। মেয়েটা হাসতেছিল, হাসির মধ্যে ওর কান্না লুকাইতে পারে না। তানহা খুব সাহসী মেয়ে ভাবি, ছোটবেলা থেকে দেখছি না আমরা, ও ঝড়ের মধ্যেও দাঁড়াইতে পারে। মানুষ তো, বুকের ভেতর তার কষ্ট আছে। তুমি এত চিন্তা করো না তো, আমার মনে হইতেছে দেখবা সেই একদিন সবকিছু ঠিক করে ফেলাবো। আল্লাহ তোমার মুখে ফুল চন্দন দিক। জানো মজনু, আমার সবচেয়ে বড় ভয় কি? কি? দুই চিরশত্রু ঠিক মাঝখানে পড়ছে আমার মাইয়াটা। একদিকে তার জন্মদাতা বাবা, আর একদিকে হবু স্বামীর পরিবার। দুই পক্ষই আগুনের মতো। এই আগুনের মধ্যে আমার মাইয়াটা কয়দিন ঠিক বললে। ভাবি, আগুনের মধ্যে যদি দুই দিক থেকে পানি ঢালা হয় তাহলে একদিন না একদিন এই আগুন নিভবই। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আর এই আগুন নিবানোর দায়িত্ব আমাদের। রাগ দিয়া রাগ শেষ করা যায় না, রাগে রাগে আরো রাগ বাড়ে। কারো না কারো ভালোবাসা দিয়ে শুরু করতে হবে। আজকে চাচা আমার দিয়ে দুটো পোলারে টাকায় আনছিল। বাস্তু চেয়ারম্যানের ব্যবসা, কমিটি, ইট ভাটা, বাজার এইসবের খোঁজ খবর নিতে বলছে। সংসার মানেই তো সুখ দুঃখ দুইটাই, সুখের দিনে পাশে থাকা সহজ। তানহা কেমন আছে রে? ওই বান্দরনি তো এখন রাজ রানীর মতো আছে। আল্লাহ মাবুদ, অগর দিকে যেন কারো বদনজর না পড়ে মাবুদ, অগর দুইটারে সারা জীবন এইরকম করে জোড়া বান্ধা রেখে মা। চাচারে কি তানার কথাটা কওয়া ঠিক হবে? না না থাক, কথাটা আমার নিজের মধ্যেই রাখি। জুলাস, জি চাচা। তুই তো আজকাল সব কথা আমারে কস না। জি চাচা, মানে কোন কথা কই না, সবই তো কই। দুপুরে কই গেছিলি? ইয়ে, দুপুরে তো আমি ওই যে পুকুর ঘাটের ওখানে ছিলাম নাকি, ওই না ওই যে চাচা ওই বড় রাস্তার পাশে আমাদের কিছু জমি আছে না, তা আপনি তো কইছিলেন যে মেন রাস্তার পাশে জমি, এখানে কিছু দোকানপাট তুলে দিলে ভালো ভাড়া পাওয়া যাবে, তাই একটু দেখতে গেছিলাম যে কি অবস্থা জায়গাটার। জমি? শোন জুলাস, একটা কথা মনে রাখবি। জি কম চাচা। যদি কোনোদিন তোর সাথে পথে বা কোথাও তানহার দেখা হইয়া যায়, আর সে যদি জিগায় তার বাপ কেমন আছে, তাহলে ওরে কবি ওর বাপ মইরা গেছে। চাচা আমি কি খুশি মনে থাকবো?
হ্যালো সুকেল ভাই, কিসের খবর? ঠিক আছে। চাচা, কি হয়েছে চাচা? শোন জুলাস, কিছু মানুষ ভাবতেছে খেলা এখানেই শেষ, কিন্তু আসল খেলা এখন থেকেই শুরু হইব, কঠিনভাবে শুরু হইব। হ্যালো, কে বলছেন? চেয়ারম্যান সাহেব, মেলা দিন পরে কথা হইতেছে। আপনি কে? নাম জানার দরকার নাই, কা দরকার হইলো খালি একটা কথা মনে রাখন, দাদা দিয়ে কথা কেন না, যা কওয়ার সুদা কন। মারুফরে আবার সব দায়িত্ব দেন। যতদিন পোলে বাইরে থাকবো ততদিন কিন্তু হিসাবটা গরম হয়ে যাবো। আমার পোলা কি করব না করব এটা আপনাকেও চিন্তার বিষয় না। আমি চিন্তা করি না চেয়ারম্যান সাহেব, খালি খবর রাখি। খবর রাখেন মানে? আজকাল দুপুরে ওই কোন জায়গায় গেছে, কার লাগা গেছে, কোন সময় ফিরবো, আমি গেলাম সবই জানি। আমার পরিবার নিয়ে মাথা কামানোর দরকার নাই আপনাকেও। পরিবার যদি বাঁচাবার চান তাহলে ওইখান থেকে পোলাটারে ফিরান, বেশি দূর যাইবার দিয়েন না। কিছু রাস্তা আছে যেন থেকে মানুষগুলো আগের মতো ফিরবার পারে না। আপনি কি আমারে হুমকি দিতেছেন? না 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 না, আগেই আপনারা সাবধান করে দিলাম, পরে যাতে কইবার না পারেন যে আপনারাকেও সাবধান করেন নাকি, বুঝছেন? হ্যালো হ্যালো হ্যালো, চাচা কি আপনি এখানে খারাপ হয়েছেন? ঘটনা নাকি? আপনি শরীর খারাপ করছে নাকি? না না, কিচ্ছু না কিচ্ছু না। কি কন চাচা, আপনার মুখে তো অন্য কথা কইতেছে। ফোনে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না না, ব্যবসায়িক ফোন। কি কন চাচা, ব্যবসার ফোনে মানুষ এরকম ভয় পায় নাকি? ভয় কিসের? আমি এইসব ভয় পাই না। তাহলে চাচা আপনাদের এত চিন্তিত লাগতেছে কেন? আরে বয়স হইলে মানুষ এমনি এমনি চিন্তা করে। চাচা আমি অবশ্যই একটা জিনিস খেয়াল করছি, আপনি না আমার আগের মতো আর বিশ্বাসও করেন না, আর সব কথা কনও না। কিন্তু কেন চাচা? কথা সত্য রুস্তম, তুই এখন আজমল চেয়ারম্যানের আত্মীয়, তাই তোরে সব কথা কন ঠিক হইব না। কি হলো চাচা, কিছু কইতেছেন না কেন? কি হয়েছে? এসব তুই কি কস? আমি তো এমন কিছু কই নাই। চাচা সব কথা তো মুখে কন লাগে না, মানুষের চোখে অনেক কিছু বুঝায় দেয়। তো একটা কথা মনে রেখেন, আমি আজীবন আপনার নুন খাইছি, আপনার সাথে জীবনও আমি বিশ্বাসঘাতকতা করুন না। এইসব বিশ্বাসঘাতকতা রুস্তমের রক্তে নাই। জানি, এগুলো এখন কইস না, আমি একটু অন্য চিন্তায় আছি। চাচা আমি তো সেই কথা তো কইতেছি, আরে আপনার চিন্তা দূর করার দায়িত্ব তো আমারই। কন না কি হয়েছে? এটা এক অন্য চিন্তা রে, সময় হইলে কমনে। আমি তো চাচা আপনার সেরে কইতেছি। আচ্ছা চাচা, আপনি কি তানহার কারণে আজমল চেয়ারম্যান নিয়ে কোনো কিছু চিন্তা করতেছেন নাকি? না রে, এটা অন্য চিন্তা। সময় বড় খারাপ রে রুস্তম, কে আপন কে পর কিছুই বোঝা যায় না। চাচা সময় হলে আপনি একদিন সব বুঝতে পারবেন। আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। আরে ইভা, আয় আয়, বয়। রিয়াপু,
নয়ন ভাইয়ের কথাটা শুনে খুব খারাপ লাগছে। যখন থেকে শুনছি তখন থেকে মনটা ভালো নয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা বলেই এখন নিজের খালি বুঝাইতেছি। টিয়া কই দেখি না যে? টিয়া সামিয়াদের বাড়িতে গেছে। সামিয়ার অবস্থা খুব খারাপ, জানোসই তো, তাই সামিয়ার সাথে একটু দেখা করতে গেছে। হঠাৎ করে কি থাকে কি হয়ে গেল? আমরা তো লাইলিপুর বিয়া ঠেকানো নিয়ে ব্যস্ত ছিলাম, আর এদিকে নয়ন ভাইয়ের উপর কত বড় একটা বিপদ আসলো। এই তোরা নাকি লাইলিপুরের পালানোর সময় ছিলি? ছিলাম মানে আমরা তো পুরো সময় আসছিলাম। আর আপু কি নাটকটা যে হয়েছিল কি কমু! আরে আরেকজন তো ভয়ে পুরা শেষ, মানে ভাইরাল ভাই। সে তো ভাবছে যদি সাদিক মহাজনের তার ফুবল কইতে হয়, এই চিন্তা সে পুরাই শেষ। তা রিয়াপু, তুমি কোনো চিন্তা করো না তো, আমরা আসছি তো সবাই। গ্রামীণ নারী উদ্যোগের আমরা সবাই এক হইল রুমাপু, তুমি চিন্তা করো না। জানি রে, এই ভরসাতেই তো একটু মনটারে শক্ত রাখতেছি। রিয়াপু, একটা কথা বলবো? বল। আমি বাবার লগে কথা কইছি, প্রয়োজনে আরো চাপ দেব। নয়ন ভাই যদি নির্দোষ হয়, নয়ন ভাইয়ের মুক্তির লাইগা বাবারে দিয়ে চেষ্টা করম। তুই যেই কথা কইছস এটাই অনেক বড় কথা। আল্লাহ তোরে ভালো রাখুক। আমি সত্য কইতেছি রিয়া আপু, মানুষের সাথে মানুষের রাগ থাকতেই পারে, তাই বইলা একজন নির্দোষ মানুষ এইভাবে জেলে থাকবো, এটা আমি কিছুতেই মানতে পারি না। আশা করি সত্য একদিন বাইরে হইব। তুই সত্যি করে একটা কথা কত আমারে, তানহা কেমন আছে? ভালো আছে, তয় উপরে উপরে খুশিতে থাকলেও ভেতরে সে কষ্টে আছে। বারবার খালি তার বাড়ির কথা কয়, কয় যে তারা নাকি তার জন্য খুব কষ্ট পাইতেছে। হব ওরে আমরা গিয়েও দেখুম, ওর মনটা একটু ভালো করা দরকার। এখন তো দুইটা লড়াই এক লগে চলতেছে, একদিকে তানহা মারুক আর অন্যদিকে নয়ন ভাইয়ের মুক্তি। রিয়া আপু, তুমি হয়তো ভাবতেছো আমি মুখে মুখে কইতাছি, বিশ্বাস করো নয়ন ভাইয়ের জন্য আমার অনেক কষ্ট হইতেছে। নয়ন ভাই একজন ভালো মানুষ, সে সবসময় মানুষের ভালো চাইছে, মানুষের উপকার করছে। এমন একজন মানুষের হাতে হাত করা আমি মাইনা নিতে পারতেছি না। দোয়া কর সত্যি জানি তাড়াতাড়ি সামনে বের হয়ে আসে, আর তোর আব্বা যদি সত্যি সাহায্য করে থাকে তাহলে সেই ঋণ আমি কোনোদিন ভুলব না। অবশ্যই সাহায্য করব, সাহায্য করতে হইব। নয়ন ভাইয়ের মতো মানুষের সাথে এরকম অপমান সত্যি অন্যায়। এই মাইয়াটাও আমার ভাইটারে পছন্দ করে, এই জন্যই সে সুইট আইছে। রিয়াপু, টিয়া কখন আসবে? আয়সা তো পড়ার কথা এখন নেই। আচ্ছা তোরা বয়, আমি তো বলে চা বানাই। সারাটা জীবন শুনে আসলাম এই পৃথিবীতে আছে দুইটা জিনিস, বিচার আর অবিচার। তার মধ্যে শ্রেষ্ঠ হইল সুবিচার। সুবিচার কোথায়? সুবিচার আমি তো দেখতেছি সারা পৃথিবী ধরে খালি চলতেছে অবিচার, অবিচার, অবিচার। আরে থামো তো, একটা টেনশনের মধ্যে আছি, এর ভিতরে তোমার চিল্লাইতে হইব। চুপ থাকতে পারো না? আরে কেমনে চুপ থাকবো? তুই দেখতেছিস না, হ্যাঁ? নয়ন ভাই আমাদের কাছের মানুষ, সেই মানুষটা বিনা দোষে সে খুনের মামলা জেল খাটতেছে, অথচ আমরা তার কাছের মানুষ কিছুই করতে পারতেছি না। আরে ভাই, আমিও তো ওইটাই চাইতেছি। আমিও চাইতেছি নয়ন ভাই তাড়াতাড়ি ছাড়া পাক। হ্যাঁ, মানে নয়ন ভাই এই গ্রামে নাই, পুরো গ্রামটা কেমন অন্ধকার লাগতেছে। তাইলে আর সময় নষ্ট করা ঠিক হইব না। চল পোলাপান নিয়ে রাস্তায় নেমে পড়ি, গাড়ি করে ভাঙচুর শুরু করি। না,
গাড়ি ঘোড়া ভাঙচুর করা এটা একটা অনৈতিক কাজ, তারা তো কোনো দোষ করে নাই। তবে আমরা মিটিং মিছিল করতে পারি, আমরা অনশন করতে পারি, আমরা পোস্টার লেখা সব জায়গায় মারিয়ে দিতে পারি। আমরা যদি পাবলিককে বোঝাতে সক্ষম হই নয়ন ভাই নির্দোষ, সে খুনের সাথে জড়িত না, তাই হবে। এইটা তুমি ঠিক কথা কইছো, এটা একটা চরম আইডিয়া দিছো। শোনো, পাবলিকের চাপে পুলিশ নয়ন ভাইরে ছাড়তে বাধ্য হইব। কিন্তু আমার মাথায় তো অন্য জিনিস খেলা করতেছে। আমার মনে হইতেছে কি এই ঘটনার সাথে বড় বড় রাঘব বল আছে। তাগো সামনে আমরা তো চুনোপুটি। আরে রাখো চুনোপুটি, একটা কথা ভুলে দেও না, বড় মাছ কিন্তু গলায় আটকায় না, ছোট মাছের কাঁটা গলায় আটকায়। আমরা চুনোপুটি। শোনো, ওই রাঘব বলগের প্রোফাইল আমি হ্যাক করুম, আর তুমি সেটারে ভাইরাল করে দিবা। ওরে হ্যাকারু, এটা কি হ্যাকিং আর ভাইরাল করার জিনিস? এটা আইন আদালতের বিষয়, সিরিয়াস বিষয়। মনে কর যে পুলিশ তোরে সন্দেহ করলো অথবা আমারে সন্দেহ করলো, 3 রাত 24 ঘন্টা তোরের মধ্যে রাখবো। যদি ধরতে পারে থানা নিয়ে যাবো, থানা থেকে আদালতে, আদালতে আবার উকিলের জেরা আছে, বুঝছ না? মানে বিচারালয় তো ওইখানে যে এখনো ভুল করা যাবে না। 19 থেকে 20 হলে ডাইরেক্ট ফাঁসি। ফাঁসি? আরে ভাই, ফাঁসির কথা কইতেছি কেন? তুমি বুঝতেছো তাহলে নয়ন ভাই কি পরিমাণে ঝামেলা জড়াই গেছে? And আমরা কি করব সেই বুদ্ধিটা দাও। ওরে আমরা তো কি করুম, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না রে। তবে শোন, নয়ন ভাইজি এই খুনের সাথে জড়িত না, এইটা যদি ঠিক মতো প্রমাণ করা যায় তাহলেই একমাত্র সম্ভব তারা বাড়ি করে নিয়ে আসা। তাই তো, এটা তো খুবই সহজ বিষয়। আসলে তো নয়ন ভাই খুনের সাথে জড়িতই না। একারু রে, তুই মুখ দিয়া কইলে তো আর হইল না, তারে মুক্ত করে আনতে হইলে একজন প্রত্যক্ষ সাক্ষী লাগবে। আরে কি কর, সাক্ষী তো আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। শোনো, ওই দিন আমি আর নয়ন ভাই দক্ষিণের বনে গেছিলাম, অবশ্য গেছিলাম একটা কাজে। তো হঠাৎ করে শুনে একটা চিৎকার, আমি আর নয়ন ভাই তো ঘাবড়াই গেছি। একটু আগায় যাই দেখি গুগল ভাই মরে পড়ে আছে। কি কর? তাহলে এতদিন এই পুরো ঘটনাটা আমার খুলে কষ্ট খায়। আরে তোমারে কেন, কাউরে কই না, নয়ন ভাই আমারে কইছে এই কথা আমি আর তুই ছাড়া যেন দুনিয়ার কেউ না জানে। 5 কানে হইলে যদি এটা পুলিশ জানা যায়, এই ভয়ে কই না। পাইছি, পায়া গেছি। কি? শোন, আমগো আর দৌড়াদৌড়ি করার কোনো দরকার না। এই কেসের 1 নম্বর মূল রাজ সাক্ষী তুই। আগে তুমি মুখটা বন্ধ করো দয়া করে। তোর আল্লাহর দয়া লাগে, এই কথা তুমি কাউরে করো না। শুনছি বাতাসেরও কান আছে। শোনো, এই কথা যদি কোনোভাবে ওই দারোগা বিদ্যুৎ শোনে, তাহলে আমার তো খবর আছে। আমার ধরে থানায় নিয়ে যাব, তারপরে আমার বাটাম দিব, আর ওই ডিমের দিক তাকাইলে আমি হয়তো নিজেই করে দেবো ভয়ে আমি গুগল বাইরে খুন করছি। আপু দেখো, তানহা বইগুলো একই রকম রেখে গেছে। দেখা মনে হইতেছে যে এখনই তানহা আসবো আর কইব, তাই আমার বই ধরছস কেন? ঠিকই রে, আমার এখনো মনে হয় তানহা এই বাড়িতেই আছে। দরগায় দরজা দিয়ে ঢুকবো, আর আমার যে জড়াই ধরে করবো আপু সগানা গল্প। জানো, আমি না তানহারে খুব মিস করি। জানোস টিয়া, আজকে সারাটা দিন না প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করছি। সকালে ঘুম থেকে উঠে আমি ওর পাশে খুঁজতেছি, তানহা কই। দুপুরে খাওয়ার সময় আমি ওর খুঁজতেছি, তানহা কই। কি হইতেছে আমগুলো? আপু, আমি না একটা কথা ভাবতেছি। কি? তানহার তো সামনে পরীক্ষা ঘটিয়ে যাইব, এইভাবে চলতে থাকলে তো পরীক্ষা দিতে পারবো না। আর তাছাড়া যাওয়ানোর সময় দেখো ওই পত্র কুসুমিয়া যায় না। টিয়া, আমিও না সেটাই ভাবতেছি। যতই ঝড় আসুক, তানহার পড়া বন্ধ হয়ে যাইব, এটা তো উচিত হইব না। দেখি সুযোগ পেলে আমি ওর বইগুলো পছন্দের ব্যবস্থা করব। অবশ্য ওখানে কিন্তু ইবাও আছে, এবারও বই আছে ওখানে। এবারও তো পরীক্ষা, একই বই দিয়ে তো আর দুজন পড়তে পারবো না। আচ্ছা দেখি
আমি একটা ব্যবস্থা করব। মানুষ সুখের জন্য ঘর ছাড়ে, কিন্তু স্বপ্ন তো ছাড়ে না। টিয়া, তান্না সেই মায়া না যে পড়াশোনা ছেড়ে দেব। ও অনেক শক্ত মায়া। আমি জানি ও আবার বই খাতা হাতে নিত। আপু, ভাইয়ার কথা না মনে করি না, খুব কষ্ট হইতেছে। মন খারাপ করিস না টিয়া, আমাকে অনেক কাজ করতে হইব। নয়ন ভাইরে বাঁচাইতে হইলে আমাকে আগে একজন ভালো উকিল ধরতে হইব। উকিল? কিন্তু উকিল কই পাবো আপু? আমরা তো এরকম কোনো ভালো উকিল চিনি না। এটা নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। আমাকে অনেক কাজ করতে হইব। নয়ন ভাইরে বাঁচাইতে হইলে আমাকে আগে একজন ভালো উকিল ধরতে হইব। উকিল? কিন্তু উকিল কই পাবো আপু? আমরা তো এরকম কোনো ভালো উকিল চিনি না। এটা নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। বিদ্যুৎ ভাইয়ের লগে কথা কমো, মজনু চাচার লগে আলোচনা করুন, সেই কইরাই হোক একজন ভালো আইনজীবী খুঁজে বের করুন। সত্যি আমরা পারুম তো আপু? চেষ্টা করলে আল্লাহ রাস্তা খুলে দেয়, আমরা চেষ্টা বন্ধ করে মরি। আপু, একটা কথা কই। আমার না শুধু ভাইয়ের জন্য কষ্ট হয় না, আমার তোমার জন্য অনেক কষ্ট হইব। একদিকে তানহা নাই, অন্যদিকে ভাইয়ার এই অবস্থা। তুমি কেমনে এত কিছু সহ্য করতেছো কো? টিয়া, এত ভাঙা পড়লে চলবো? জীবন তো সবসময় একরকম যায় না। আজকে অন্ধকার, কালকে আবার দেখবে আলো আসবো। একসময় দেখবে সব কিছু ঠিক হয়ে যায়, তানহার সুখ খুঁজে পাইব, আর নয়ন নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসবো। তারপর আমরা সবাই একসাথে বসে আবার গল্প করতে করতে হাসুম। ইনশাআল্লাহ আপু, আমি এই দিনটার অপেক্ষায় থাকুন। আমিও। আমি তোমারে সঙ্গে নিয়া বুক ভইরা নিঃশ্বাস নিবার চাই এই 4 দেয়ালের বাইরে গিয়া। বাইরে গেলে নিঃশ্বাস নেওয়া হইব, আবার তোমারও গ্রামের আপনজনের লগে দেখা হইব। কিরে মা, শরীর খারাপ হচ্ছে নাকি? তাহলে এরকম চুপচাপ বসে রয়েছিস কেন? কি হচ্ছে? মা, ভাইয়া গ্রেফতার হওয়ার পর থেকে না বারবার মাথার মধ্যে একটা কথাই ঘুরতেছে। কি কথা রে মা? আমার বাপ, আমার ভাই, আমার ইমন, কেন জানি এই 3 জনের জীবনে একই মানুষের ছায়া দেখতেছি মা। মনে হইতেছে সব ষড়যন্ত্র এক জায়গা থেকেই শুরু হইতেছে। জানি রে মা, কিন্তু তুই এখন এগুলো ভাবতেছস কেন? আর সেই জায়গাটা হইল আজমল চেয়ারম্যান। আর সেই জন্যই তো সারাটা জীবন আমি তগরে এই খারাপ মানুষের কাছ থেকে দূরে সরাই রাখছি, যাতে এই নোংরা রাজনীতির মধ্যে তোরা না জড়াইতে পারিস। কিন্তু পারলা কই মা? পারি না এটা মা, সবই আমার ভাগ্য। দেখ, তোর বাপ গেল, ইমনটা গেল, শেষ পর্যন্ত পোলাটাও আমার জেলে পড়ে আছে।
আমার বুকের 3টা দিক খালি হয়ে আছে। আল্লাহ বিচার করবো ঠিকই মা, কিন্তু তার আগে আমাকে ভাইয়ারে বাইর করতে হইব। ভাইয়ারে বাইর করার পরে ভাইয়ার জন্য আমাকে নিজেকেও লড়তে হইব। এই জায়গাটাই তো আমার অনেক ভয়। কিসের ভয়? জানোস রে মা, ভালো মানুষগুলা সারা জীবন এই খারাপ মানুষের হাতে নির্যাতিত হয়ে আছে। কেন মা? কারণ খারাপ মানুষ মানুষের ক্ষতি করার জন্য বুদ্ধি খাটাইতে থাকে, আর ভালো মানুষগুলা মানুষের কোনোদিন ক্ষতি করার কথা ভাবতেই পারে না। ভালো মানুষ মানুষ বাঁচায়, আর খারাপ মানুষ সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করে, আর এই জন্যই তো ভালো মানুষগুলা দুর্বল হয়ে যায় সবসময়। কিন্তু একটা কথা কি জানোস রে মা? কি কথা মা? আমার ভয় আছে, কিন্তু আমার কষ্ট নাই রে মা। কষ্ট নাই মানে? কারণ হইল, খারাপ মানুষের সাথে সারা জীবন থাকার চাইতে ভালো মানুষের সাথে একটা মুহূর্ত থাকা মানেই 1000 গুণ ভালো থাকা। তোর বাপ সৎ মানুষ ছিল, ইমনটাও ভালো মানুষ ছিল, আর তোর ভাইটা সারাটা জীবন মানুষের উপকার করছে, কোনোদিন মানুষের ক্ষতি চায়নি। আর এই জায়গা থেকে তুই আমারে ভাগ্যবতী করতে পারিস। জানো মা, আজকে তোমার কাছ থেকে অনেক বড় একটা জিনিস শিখলাম। কি শিখলি মা? সে ভালো মানুষ হওয়া আসলে দুর্বলতার কিছু না, কিন্তু ভালো মানুষদের নিজেদের রক্ষা করতে পারাটা অনেক বেশি দরকার। আর আল্লাহ যদি এবার আমাকে সহায় হয়, ভাইয়ারে যদি বিপদ মুক্ত করতে পারি, তাইলে পরে আমরা সবাই মিলা ভাইয়ার জন্য লড়ুম। কোনো প্রতিশোধের লড়া না, ন্যায় বিচারের জন্য লড়ুম। আর যেই মানুষগুলা নির্দোষ অসহায় মানুষগুলার জীবন নষ্ট করছে, ওই সব মানুষগুলারে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়া প্রাপ্য সাজা দিব। পাগল ভাই, যে দেখে রাস্তা সে দেখে বাঘের ভয়। এখন কি করো? পা কাজে লাগাও। দাঁড়াও বলছি, করাবে না, গুলি করবো কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমাকে দেখে এরকম দৌড়াচ্ছিলেন কেন? কাঁপছেন কেন? হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি? স্যার, আপনাকে দেখে কিন্তু আমরা দৌড়াইনি স্যার, আমরা আপনাকে একটু সম্মান করার চেষ্টা করছিলাম স্যার। পুলিশ দেখা না দৌড়াইলে পুলিশের ইজ্জত থাকে। স্যার না, ভালো, সম্মান দেখানো ভালো, কিন্তু ভয় পাবার তো কিছু নাই। আমি তো আপনাদেরকে ধরতে আসি নাই। তবে হ্যাঁ, আমার কিছু কথা জানা ছিল। কি কথা স্যার? গুগল যেদিন খুন হলো সেদিন তোমরা কোথায় ছিলে? কি হলো বলো? স্যার, আমি কোথাও ছিলাম না স্যার, আর নয়ন ভাইয়ের সাথে তো আমি যাইনি স্যার। তাই নাকি? কিন্তু আমার কাছে যে তথ্য আছে, সেদিন নয়ন ভাই বাইক নিয়ে দক্ষিণের বনে গিয়েছিল। না না স্যার, মোটরসাইকেল না, মিথ্যা কথা কইছে। যেটা কইছে বাইসাইকেল, নয়ন ভাইয়ের বাইসাইকেল নেই। কাম সারছে, তুই তো ধরা খাই গেলি। এই তো ধরা হয়ে গেছে, আস্তে আস্তে সত্য কথা বের হয়ে আসছে। তোমরা গেছিলে তাই না? জি স্যার, ওই আমি আর নয়ন ভাই গেছিলাম। তারপর 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 স্যার আমি আর নয়ন ভাই ওই একই সাইকেলেই গেছিলাম স্যার। বনের ভেতরে একেবারে ভেতরে যায়নি স্যার। তারপর কি হলো সেটা বলো। তারপরে আমি আর নয়ন ভাই, মানে নয়ন ভাই সাইকেলটা গাছের সাথে একটু দাঁড় করাতে গেল, হঠাৎ করে স্যার একটা ভয়ঙ্কর চিৎকার। কার চিৎকার? কার চিৎকার এটা মানে তখনও বুঝতে পারি নাই, কিন্তু আমরা খুব ভয় পাইছিলাম।
ভয় পাইলেও নয়ন ভাই কইতেছে কেউ মনে হয় বিপদে পড়ছে, চল আমাকে দেখা উচিত। আপনি তো জানেন আমার নয়ন ভাই খুবই সাহসী, কেউ বিপদে পড়লে সে তো দাঁড়ায় থাকতে পারে না। আমার কইলো তুই চল, আমি কইলাম আমি যাবো না, জোর করে নিয়ে গেল। যা দেখি আমাকে গুগল ভাই ময়রা পড়ে আছে। অন্ধকার রাত, ওর ভিতরে একটা লাশ দেখে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম, কি করবো বুঝতে পারতেছিলাম না। নয়ন ভাই আমারে বললো কি করবি, আমি বললাম ভাই চলো আমরা চলে যাই, তারপর আমরা চলে এসেছি। তার মানে খুন কে করেছে সেটা তোমরা নিজের চোখে দেখোনি? না স্যার, কিচ্ছু দেখি নাই স্যার, ঘুটঘুটি অন্ধকার। তাহলে এ কথা আমাকে আগে কেন বলো নাই? ভয় পাইছি স্যার, আপনি তো পুলিশ, যদি আমার আসামি বানাই দেন। আমি তো বিনা দোষে নির্দোষ কাউকে আসামি বানাই না। আরেকটা কথা, জি স্যার, নয়ন ভাইয়ের সাইকেলের চাকার দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল সেটা কি তোমার মনে আছে হ্যাকারু? না মানে স্যার অত তো মনে নাই। ও স্যার মনে পড়ছে, আমরা তো গোয়েন বনে সাইকেল নিয়ে যাই নাই, আমরা বনের কাছাকাছি সাইকেলটা রেখে তারপরে ভিতরে গেছিলাম। শোনো, জি, আজকের কথা কাউকে বলবা না। নয়ন ভাইকে যদি চাও মুক্ত করতে, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা। জানাজানি হলে কিন্তু শত্রু আরো বাড়বে। হ্যাকারু, জি, তোমাকে যে কোনো সময় আমার দরকার পড়বে, থানায় ডাকা মাত্র চলে আসবে। স্যার আমি খুবই নিরীহ, আমার কি অ্যারেস্ট করবেন স্যার? আরে না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি এই কেসটা নিয়ে আরেকটু তদন্ত করি, তারপর তোমাদেরকে বাকি নির্দেশনা দেব, মনে থাকবে? স্যার আমি আর ভাইরাল ভাই আমরা আপনার পূর্ণ সহযোগিতা করবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার যে কোনো ভাবে হোক আমরা নয়ন ভাইরে মুক্ত করে আনতে চাই। হ্যাঁ ভালো, মনে রাখবা সত্য লুকাইলে আসল যে খুনি সে বেঁচে যাবে, আর সত্য বললে নির্দোষ লোক মুক্তি পাবে, আমাদের নয়ন ভাই মুক্তি পাবে। জি স্যার। আসি। জি স্যার। স্যার ওই দিন আটটা যা ধরছিল মনে করেন যে মানে কয়েকজন লোকের কথা শুনতে পাচ্ছিলাম, মানে এই তো থর তারপরে মার এরকম কিন্তু আওয়াজ আসছিল স্যার। আমি নয়নদের যাই হয়েছে এখন থেকে সব সত্য বলবো। অবশ্যই স্যার, সবসময় আমি তো সত্য কথা বলি। আর একটা ঘটনা স্যার যদি আপনি শুনতে চাইতেন তাহলে আমি ওইটাও করি। শোন হ্যাকারু, যেহেতু এই অফিসারটা ভালো মানুষ, আমার মনে হয় কি ওনার কাছে কোনো কিছু গোপন না করিয়া সব সত্য কথা বললে আমাকে উপকারী হইব। আরে আমি তো সত্য কথাই কইতেছি, সত্য কথা কমু তো কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, হ্যাঁ এইবা হ্যাঁ ভাইয়া আহো। কিরে যেমন সব কিছু নিয়ে বইছস, বাপ রে, এবার তো গোল্ডেন এ প্লাস তুই এইভাবে মনে হইতেছে। এই যে তা না, তোমারও কিন্তু সামনে পরীক্ষা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়া মনোযোগী হও। মন তো বসাইতেই পারতেছে না আমারও। পড়াশোনায় মন না বসলেও জোর করে বসান লাগবে। তুমি তো নিজেই কইতা, যুদ্ধ যত বড় কঠিনই হোক বই হাতে থেকে নামানো যাবে। হরে তানহা, তুই তো আমার বইও পড়তে পারোস, ভালোই হলো আমরা দুজন একসাথে পড়ো। না না ভাব, তোর বইগুলো তুই পড়, কারণ একসাথে না একই বই পড়া যায় না। আর সমস্যা নাই, আমি বাড়ির থেকে আনাই নিব। যখন আনবি তখন পড়িস, এখন তো আমার বইও পড়তে পারোস না, তুই যখন যে বই পড়বি আমি তখন অন্য বই পড়ম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বই এই ভা, তোর তো বলি নাই, ওই যে নয়ন ভাইয়ের কাছে পড়তেছিলাম না, নয়ন ভাই তখন আমার অনেকগুলো নোটস দিছিল, পরীক্ষার আগে ওগুলা দেখেই পড়ার কথা ছিল, কিন্তু সবই তো বাড়িতেই রয়ে গেল। কি হয়েছে? কিছু না।
সরি রে, আমি না ভুলে গেছিলাম তোর আর নয়ন ভাইয়ের ইস্যুটা। না রে তানহা, নয়ন ভাই একটা ভালো মানুষ, তার অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। নয়ন ভাইয়ের কথা মনে করলে বুকটা ভারী হয়ে আসে। বোন রে, চিন্তা করিস না, সত্য বেশি দিন চাপা থাকে না। কিন্তু কবে? কারো সাজানো মামলায় একটা নির্দোষ মানুষ জেলের ভিতরে কষ্ট পাইতাছে। ইভা, নয়ন ভাই নির্দোষ, এই সত্যটা দেখবি একদিন সবাই জানবে। আর এসআই বিদ্যুৎ তো অনেক সৎ একজন অফিসার, সে তদন্ত করে ঠিক নয়ন ভাইয়ের নির্দোষ প্রমাণ করে ছাড়। হয় ইভা, আর একজন ভালো উকিল ধরলে দেখবি সব মিথ্যা বাইরে আছে। তাইলে তোমরা মনে করো নয়ন ভাই ছাড়া পাইবো? ইনশাল্লাহ, মিথ্যার দৌড় বেশি দিন থাকে না। ইভা তো দেখি এখনো নয়ন ভাইয়ের প্রতি সিরিয়াস। সে তো সামিহা আপুর কথা কিছুই জানে না দেখতেছি। এই, তোমার আবার কি হলো? কি চিন্তা করো? আচ্ছা শোনো, আমি একটু দাদির কাছে গেলাম, ঠিক আছে? ইভা, হ্যাঁ তুই মন খারাপ করিস না, হ্যাঁ? সরি, যাই তুই পড়, আমি আসতেছি। এতদিন আগের গগুল হত্যার দায় হঠাৎ করে নয়নের উপর কেন আসবো? হ্যাঁ? নয়ন কি কোনো ঝামেলায় জড়িয়েছিল? কিরে কর নাকি তুই বিলের মতো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে চতুর্দিকে তাকায়া চোরের মতো আইতাছস, কারণ কি? কম কারণে মনে করেন যে বিড়াল হয়েছে। কি হয়েছে জানেন? কি? আজকে চাচার আচরণ হ্যাঁ, খুব অদ্ভুত লাগতেছে। মানে মিয়া ভাই জানেন হ্যাঁ, কে কি? সে হঠাৎ করে আমরা জিজ্ঞেস করা শুরু করলো, হ্যাঁ, আজকে দুপুরবেলা তুই কই গেছিলি? কার সাথে দেখা করছিস? কার সাথে কথা বলছিস? কি কথা বলছিস? তারপরে তারপর আর কি, আমি তো ভয় পেয়ে গেলাম। আমার সাথে যে দেখা হয়েছে সেটা পেয়ে গেছি। আমি তো আসলে গেছিলাম ওই উত্তরের জমি দেখতে, আসলেই জমি দেখতে গেছিলাম। ঠিকই তো করছস তুমি। এরপরে কি কইছে জানেন? ওই কথা শুনে তো আমার গা শিউরে উঠছে। কি কইছে? এটা কি কইছে এরপর যদি তানার সাথে দেখা হয় তাহলে ডাইরেক্ট তারে কয়ে দিবি যে তানা তোমার বাবা মারা গেছে। মিয়া ভাইজান এই কথা কইছে? মানে সত্যি কথা কইছে? আল্লাহর কসম বস, আমি তখন কি উত্তর দেব মানে খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করে দেখ, রাগ মানুষকে কোথায় নামায় আনে রে জুলাস, দেখছিস? আমারও তাই মনে হইল। চাচারে তো আমি এইরকম কখনো দেখি নাই। আর কিছু? তারপর চাচার কাছে একটা ফোন আসলো, সুখেল নামের একজন। সুখেল? জি, ওই ফোন আসার পরে আমি একটু সরে যে দূরে ছিলাম, কোনো কিছু স্পষ্ট শুনতে পারি নাই, শুধু নয়নের কথাটা কানে আসছে। তারপর চাচার কাছে একটা ফোন আসলো, সুখেল নামের একজন। সুখেল? জি, ওই ফোন আসার পরে আমি একটু সরে যে দূরে ছিলাম, কোনো কিছু স্পষ্ট শুনতে পারি নাই, শুধু নয়নের কথাটা কানে আসছে। তারপরে? এইটুকুই, ওই নয়নের বিষয় নিয়েই কথা বলতেছিল। আর চাচা ওনারে বললো যে কিছু একটা করাই লাগবে, এইটুক শুনছি। বস, আমি আসলে নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারতেছি না। চাচার মুখের ভাব দেখে তো মনে হইলো কেমন জানি একটু ভয় লাগলো। বস, আপনি এখানে? জুলার আসতো। আচ্ছা, মুখ এরকম গম্ভীর বানায় তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? গম্ভীর না, মানে আমরা আসলে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি, অনেক কিছু ঘটে যাচ্ছে না। ও, আমি তো আরো মনে মনে ভাবতেছিলাম যে নতুন করে কোনো মিশন শুরু হলো নাকি। তা নতুন করে মিশন শুরু হলে তুমি কি বাদ যাবা নাকি? তুমি তো আগে আগে থাকবা। তা ঠিক আছে, তাহলে কোনো সুখের খবর টবর দেও। সুখের খবর? বস, সুখের খবর কোনটা দেয়া যায়?
সুখবর এটাই, নয়নের মামলার কাজ কিন্তু থাইমা নাই, জয় হবেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ ভাইরাল, হ্যাকারুর কি অবস্থা? ও সাক্ষী দিতে প্রস্তুত আছে তো? কইলো তো প্রস্তুত আছি, মানে উপরে উপরে খুব সাহস দেখাইতেছি, কিন্তু আমি জানি ভিতরে ভিতরে সে ভয় পাইতেছে। কোর্ট কাছারির ব্যাপার না, ভয় তো একটু লাগবেই, ভয় তো করবে, এটা স্বাভাবিক। আচ্ছা তুই আমার কত, মানে ওর কোনো শত্রু টত্রু আছে নাকি কোনো কাজ, মানে না তো বস, এর মধ্যে কারোর সাথে তো ঝগড়া বিপদ করে নাই, কোথাও কোনো ঝামেলা হয়েছে এমনটা শুনি নাই। তবে বস, কিছুদিন আগে দক্ষিণের বনে যে চোরা চালান হতো না, ওর একটা চালান ধরছিল। আরে ওইটা তো আমি জানি, ওইটা না, মানে ইদানিং ওর আচার আচরণে কোনো পরিবর্তন কি তোর চোখে পড়ছে, বা কারো বিষয়ে ও কি বেশি আলোচনা সমালোচনা করতেছে, এরকম কোনো কিছু তোর মানে চোখে লাগছে বা তুই বুঝছো সরে দেখে? বস, আমারও জানা মতে নয়ন এসব কোনো কিছুতে জড়ায় নাই। না বস, এমনিতে তেমন কিছু চোখে পড়ে নাই। মনে পড়ছি ওই যে সামিহার বিষয়টা তার উপর অনেক বড় একটা প্রভাব ফেলছিল, তার একে অপরকে চাওয়ার বিষয়টা ফাইনাল করছে। স্বামীহারে তো নান কথা দিছে, তারা তো ব্রিজে দেখাও করছে, তাইলে কি মিয়া ভাইজান বিষয়টা জানতে পারছে? বস, ও বস, কিছু কি হয়েছে? না তেমন কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ওই তুই যা, আমরা একসাথে আবার বসবুনে বৈশা সবকিছু আমি তোরা জানাবো না, আপনার জানাবো। ঠিক আছে বস। আচ্ছা শোন, আমরা যা যা জানি আমাদের মধ্যেই থাকবো, এইটা কোনোভাবে কাউরে জানানো যাবে না, বা কেউ জানুক এটা আমরা চাই না। এখন যে কাজগুলি করতে হইব খুব সাবধানে, আগে নয়নরে আমরা বাইর করবো, এরপরে এক এক করে হিসাব মিটাবো, ঠিক আছে? একদম ঠিক আছে বস, আমরা সত্যের পথে লড়তেছি। এই সত্যের জয় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এক পাও আমরা পিছু হটবো না। বাহ, বাঘের বাচ্চা। আসি তাহলে বস। যা। হিসাব মিলতেছে না। মৃত্যুর সম্ভাব্য সময়, এখানে সাক্ষীর বয়ানে একরকম, ফরেন্সিক রিপোর্টে আরেক রকম। মূল কর্মীরা জানে এটা। স্যার, নতুন করে কিছু পাইছেন? এটা পড়ে দেখুন। স্যার, এখানে তো এক এক জায়গায় এক এক রকম। ফরেন্সিক রিপোর্টেও এই দুইটা সময়ের মাঝখানে আরেকটা সময় দিচ্ছে, তিনটা জিনিস তিন রকম। ঘটনাস্থলের আলামত কেমন যেন লুকাচ্ছে, মনে হচ্ছে কেউ খুব হিসেব করে এই সব কিছু সাজাচ্ছে। স্যার, তাহলে কি নয়ন বাহিনীর দোষ? যাইছে। জি স্যার, আইন আবেগ দিয়ে চলে না। প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে আমি নির্দোষ বলতে পারছি না, আবার অপরাধীও বলবো। তবে একটা বিষয় নিশ্চিত, এই মামলার অনেক কিছু ঠিক নেই। এর পেছনে যত বড় মানুষই থাকুক, যত বিত্তবানই হোক, আমি এর সত্য বের করবই। আমি এই কেস আবার নতুন করে তদন্ত করা শুরু করব। এক একটা সাক্ষ্য, এক একটা আলামত, এক একটা মিনিট, সবকিছু আবার নতুন করে মেলাবো। চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার?
আপনার মুখে তো দেখি কোনো কথাই নাই। আমি ওইখানে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, কোনো একটা ভাব নাই আপনি ডুবে আছেন। কি হয়েছে কোন তো? মানুষরে বোঝা বড় কঠিন। মানুষ না, নিজের মেয়েরে। তুমি তো দেখি সবই বুঝো। এতদিন ধরে আপনার সাথে সংসার করতেছি, আর এইটুকু বুঝুম না? তার উপরে আবার নিজের পেটের সন্তান। আপনি ইভার কথা ভাবতেছেন, তাই তো? আজকে ইভার চোখের দিকে তাকায় একটা জিনিস বুঝলাম, সে নয়ন খালি পছন্দ করে না, মন দিয়ে পড়াছে। আমারও তাই মনে হলো। একদিন বুঝতাম বয়সের আবেগ, এখন দেখতেছি জোর করে এখান থেকে ওরে সরানো যাইব না। আসলে মনরে জোর করে চালানো যায় না। হ্যাঁ, মনরে কখনোই জোর করে চালানো যায় না। একজন বাপ হিসেবে চাই মেয়ের মুখে হাসি থাকে, আর একজন চেয়ারম্যান হিসেবে চাই প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নেই। দুইটার মাঝে ভারসাম্য রাখা খুব কঠিন, পারবেন? আপনার মনে নতুন কিছু চলতেছে, তাই না? ঠিক দর্শক, কি ভাবতেছেন কোন তো? আমি গোপনে গোপনে নয়নের জামিনের চেষ্টা করতেছি। কি কইতেছেন? সত্য? হ্যাঁ, এতদিন আমার তো কিছু কর নাই। সব কথা সবারই পাওয়া যায়, আগে কাজ করতে হয়, তারপরে মানুষ জানে। কিন্তু কেসটার মধ্যে একটা ঘাপলা দেখা যাইতেছে। ঘাপলা? কি ঘাপলা? কেসটা সহজ না, কেমন যেন একটা লেজ দেখা যাইতেছে। এই লেজ খরগোশের না সিংহের, এটাই ধরতে পারতেছি না। একটু চেষ্টা করেন, ঠিক ধরতে পারবেন। চেষ্টা করা মানে গর্তে নামতে হইব, আগে একটু বাউলা বুঝানি। আপনি সত্যি করে কোন তো? আপনি কি সত্যই নয়নরে সাহায্য করতেছেন, নাকি অন্য কোনো চিন্তা নিয়ে আপনি আগাইতেছেন? রাজনীতিতে সাহায্য আর হিসাব, এই দুইটারে আলাদা করা কঠিন। তার মানে? দুইটাই আছে। নয়ন যদি নির্দোষ হয় তাহলে তার জেলে রাখা অন্যায়, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইলে মানুষও মনে রাখে, নয়নও মনে রাখবো। আর তাছাড়া আল্লাহ যদি ইবার ভাগ্যে নয়নরেই লেখা রাখে, তাহলে নয়নের দুঃসময়ে আমি যদি পাশে না থাকি, তাহলে নিজেরই তো একদিন ছোট মনে হইবে। তাইলে আর দেরি করেন না, সত্যের পাশে দাঁড়াইলে আল্লাহ সাথে থাকে। দাঁড়ানো, তবে সাবধানে দাঁড়ানো। এখন যেই খেলাটা চলতেছে, সেখানে চোখে যা দেখা যায়, আসল চাই তার চেয়েও গভীরে থাকে। আপনি অনেক বিষয় নিয়ে চিন্তা করতেছেন, মারুফের বিষয় নিয়ে, ইভার বিষয় নিয়ে। অনেক চিন্তা করে শরীরটা নষ্ট করেন না, ঠান্ডা মাথায় সব চিন্তা করেন, দেখবেন সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু মায়ের কাছে যাই। যাও। ভবিষ্যৎ আগে নিজের হাতে গড়তে হয়, তারপর লাইফ পার্টনারের কথা। যদি দুটো একসাথে করা যায়? আগে পাস করে নাও, তারপর এসব চিন্তা করো। কিরে মাইয়া, বই খোলা রেখা বই পড়তেছস, নাকি এতগুলা চিন্তা নিয়া
বইরে ভয় দেখাইতেছস? হ্যাঁ, বই পড়তেছিলাম মা, কিন্তু পরে মন বসতেছে না। মনটা খারাপ? তুমি তো জানো কেন। সময় সব সময় খারাপ থাকে না রে মা। মা, হুম, তোমার আজকে অন্যরকম লাগতেছে। কেমন? মনে হইতেছে তুমি অনেক কিছু জানো, কিন্তু আমারে কইতাছো না। মা, সব কথা সব সময় কম যায় না মা। কি হয় না হয় তার তো কোনো ঠিক নাই, তাই না? মা, কিন্তু তোমার চোখ তো মিথ্যা কথা কইতে পারে না। কিছু একটা বদলাইছে, তাই না? মা, একটা কথা কই। বাবা যদি সত্যি নয়ন ভাইরে সাহায্য করে, আমি কথা দিতেছি আমি কোনোদিন বাবার কথার অবাধ্য হব না, কখনো না। আমি খালি চাই একটা নির্দোষ মানুষ জেল থেকে ফিরে আসুক। ইফা, ও মা, তুই কবে এত বড় হইলি রে মা? আল্লাহ ভরসা রাখ মা, আল্লাহ সত্যের সাথে থাকে। ইফা, আল্লাহর উপর ভরসা রাখ মা, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দিবেন, সব ঠিক করে দিবেন। ই আল্লাহ, আপনি পথ দেখার আল্লাহ, আপনি সত্যের সাথে থাকেন, আর যেন কোনো আগুন না জ্বলে। আল্লাহ, আপনি সহায় হন, আমার সন্তানের মনে শান্তি দেন আল্লাহ। বস, একটা কথাই বারবার মাথার মধ্যে ঘুরতেছে। নয়নের মতো এত ভালো একটা ছেলে, ওরা তো যেভাবেই হোক বাঁচানো দরকার। নয়নের মতো একটা ভালো মানুষ যদি অপরাধী হয়, তাহলে তো দুনিয়াতে কোনো ভালো মানুষই নাই। হ্যাঁ, সেই চেষ্টা তো আমি করতেছি রে। আমি ওরা তো ফোন দিতেছি, যার সাথে দেখা হইতেছে, কথাবার্তা বলতেছি। দেখি বিদ্যুতের সাথে আবার বসতে পারি কিনা। আল্লাহ জানো নয়ন রে ধৈর্য ধরার শক্তি দেয়। বস, আমি শিওর এই মামলাটা পুরো সাজানো মামলা। আপনি যেভাবে হোক নয়নরে বাঁচান। তাছাড়া বস, এসআই বিদ্যুতের মতো একটা সৎ অফিসার তো আমাদের ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ব্যাপার তো খুবই খারাপ বস। দেখেন, এই যে থানা, হাসপাতাল, জেলখানা, এইসব জায়গায় যত বুদ্ধিমান আর শক্তিশালী লোকই যাক, তারা কিন্তু অসহায় হয়ে যায়। তাই আমরা চিন্তা করছি নয়ন ভাইরে আমরা একা ছাড়ুম না। একদম ঠিক, একদম ঠিক। শোন, এই কথাটাই দরকার। নয়নরে বাঁচাতে হলে সবার এক হয়ে লড়তে হইব, কেউ ভয় পেলে কিন্তু চলবো না। না না বস, ভয়ের তো প্রশ্নই আসে না। এত বড় একজন অফিসার বিদ্যুৎ স্যারের কথা বলতেছি, সে আমাদের পাশে আছে, সে নিজে কথা দিছে আমাদের এই যে হ্যাকারুকে সে রাজসাক্ষী বানাবে। এটা আবার কোন কিসিমের মিল্কি বারাম? কি হয়েছে? তোরে রাজসাক্ষী বানাবে সে বলতো না? তোরে রাজসাক্ষী বানায় না, বানাইছি তো। সাক্ষী? কিসের সাক্ষী সেটা কও। আরে আল্লাহ, আচ্ছা তোমার খালি পেটটাই মোটা হয়েছে, পেটের ভিতর কথা আটকায় না? এবারে সবকিছু একটু খুইলা গত। ওই দিন বিদ্যুৎ স্যারের সাথে আমার কথা হয়েছে। নয়ন ভাইকে যদি চাও মুক্ত করতে, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা।
তারপরে বিদ্যুৎ স্যার কইলো একারও ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। শোনো, তুমি যেহেতু সব দেখছো, তুমি নয়নরে বাঁচাইতে তুমি রাজসাক্ষী হইবা। আমি বললাম জি স্যার। এবং সে এই কথাটাও কইছে, এই কথা যেন আমরা কাউরে না কই। কিন্তু এই যে এই পেট মোটা, ওর মুখে পেটে কোনো জায়গায় কথা দাঁড়ায় না। সরি সরি, আমি আসলে ভাবছিলাম যে মজদু বস ভাই আমাদের নিজস্ব, তাদেরকে বললে সমস্যা কি, অসুবিধার তো হওয়ার কথা না। সমস্যা নেই, বরং ভালো হয়েছে। এখন আমি বুঝতে পারতেছি বিদ্যুৎ কোন দিক দিয়ে আগাইতেছে। তাইলে তো বস আশার আলো দেখা যাচ্ছে। চাচা, একটা অনুরোধ করতে চাচ্ছিলাম। বিদ্যুৎ স্যার যে আমার রাজসাক্ষী বানাইতে চাইছে, এই কথাটা আবার তারে কইন না, কারণ সে কইছে যে এই কথাটা কাউরে কওয়া যাবে না। আরে এখানে সবাই তো আমরা একই মন মানসিকতার মানুষ, তাই না? আমাদের এখানে যে আলোচনা হইতেছে এটা আমাদের মধ্যে কোনো জায়গায় তো যাবে না, কিন্তু কাউরে এই বিষয়টা আমরা চারজন ছাড়া বলা যাবে না, বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছো? ভালো করে মাথা জাগাও যে বুঝতে পারছো, বলো। সব কথারই একটা প্রমাণ থাকে। যারা নয়নরে ফাঁসাতে চেতেছে এটা তো সবসময় প্রমাণ নষ্ট করার চেষ্টা করবো। সব ঠিক আছে চাচা, কিন্তু আমি ভয় পাইতেছি না। সবার আগে নয়ন ভাইরে মুক্ত করতে হইব। তাহলে এখন আমরা কি করব? সব ঠিক আছে চাচা, কিন্তু আমি ভয় পাইতেছি না। সবার আগে নয়ন ভাইরে মুক্ত করতে হইব। তাহলে এখন আমরা কি করব? আস্তে আস্তে আমরা এখন সাবধানে থাকবো, ঠিক আছে? সাবধানে থাকবো। আমরা যেভাবে চলতেছিলাম স্বাভাবিকভাবে সেইভাবেই চলবো। কোনো বাড়তি এক্সট্রা টেম্পো দিব না। আমি যেটা বুঝাতে চাইছি, এক্সট্রা কথা বলবো না, এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা কথা বলবো না। আর এসআই বিদ্যুৎ যখন তোরা ডাকবো তুই যাবি। বস সবকিছু ঠিক আছে, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। মনে করেন যে শত্রু পক্ষ যদি জেনে যায়, তাহলে আলামত তো গায়েব করবেই, এই সাক্ষীরেও মেরে ফেলতে পারে। সেটা তো আছে। এই কথাটা আমি তার বুঝাইতেই পারতেছি না যে আমার জীবন মরণের সমস্যা। ভাইরে মুখটা বন্ধ রাখো, কোনোভাবে মুখ বন্ধ থাকে না। বন্ধু তো বন্ধুত্ব বন্ধ মানে কথা কবা, মানে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো আলাপ করবো না, বুঝতে পারছো ভাইরাল? ঠিক আছে? এই তো বাঘের বাচ্চা, বুঝছে। টেনশন মুক্ত থাক, কারোর হবে না। এখন কথা হলো আমরা তো বিপদে আছি, আমাদের সব সময় সাবধান থাকতে হবে। জি বস। দেখি আমি কেসটা নিয়ে আরো পরিকল্পনা কোনো করি, আর খোঁজ খবর নেই। আর আমরা বসবো, কোনো এক সময় বসবো ডেট করে, এরপরে নয়নের মুক্তির ব্যাপারটা ফাইনালি আমরা সিদ্ধান্ত নেবো কেমনে কি করা যায়। সেই পর্যন্ত তুই একা একা থাকবি না, হয় ওর সাথে থাকবি না কারোর সাথে থাকবি, ঠিক আছে? আমার মূল ভরসাই তো ও, আর ওই আমার ফাঁসাবে, এটাও আমার বোঝা। চুপ থাক, হয়েছে হয়েছে, চুপ কর তো। বলছি, এরপরে যদি কয় কিছু আমার বলবি। আচ্ছা আচ্ছা, আমি যাই নাকি? যাও, চলো। তোরা তো আমরা গেলাম, চুপ। শোন ভাই, তুই যে আমার এরা সুন্দর প্রকাশ করছিস, এরা তো আমাদের লোক, আমাদের লোকের সামনে বলছি, বাইরের কারোর সামনে বলছি? আব্বা আমরা ডাকছিলেন? আপনারে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আব্বা? দাস বাবা, মানুষ চেয়ারম্যান হয় বলে মনে করে অনেক ক্ষমতা, কিন্তু এই ক্ষমতার পিছনে কত চাপ, কত কষ্ট, কত হিসাব নিকাশ। আমার এই ব্যবসা, এই সম্মান, টাকা পয়সা, একদিন তো সবই তো রইব। আমি সারা জীবন লড়াই করলাম, এখন বয়স হইতেছে, এখন এত কিছু পারুম না। তুই যদি হাল না ধরস, পিছায় যাস, তাহলে তো যারা আমাকে শেষ করতে চায় তারাই তো জিতবো। আব্বা, আমি তো এই অপরাধীর জীবন ছাড়তে চাইছিলাম।
সবাই নিজের মতো জীবন পায় না বাজার, দায়িত্বই মানুষের কাছে টাই না নেয়। আমি চাই না তুই দুর্বল হ। আব্বা, দায়িত্ব অন্যায়ের মধ্যে পার্থক্যটা। দায়িত্ব আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে রে বাবা। আমি অনেক কষ্টে আগের জীবন থেকে ফিরছি। মানুষ এখন আমার একটু বিশ্বাস করতে শুরু করছে। আমি বিশ্বাসটা নষ্ট করতে চাই না। আমি আর আগের মারুফ হতে চাই না আব্বা, যে ভয় দেখায় মানুষে চুপ করাতে চাইতো। আমি চাই মানুষ আমাকে সম্মান করুক। আব্বা, আপনি আমার ক্ষমা করে দিন। আমি আর এই অপরাধের জীবন চাই না। যদি আপনার ব্যবসা, সম্মান বা মানুষের জন্য কিছু করতে হয় আমি করব, কিন্তু অন্যায় পথে। অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে যুদ্ধ করতে বাধ্য হয়। বা তাইলে আমরা পরিস্থিতি বদলাই, কিন্তু অন্যায়ের সাথে আর প্রশ্রয়। জুলাস, জি চাচা। গ্রামের কি অবস্থা রে? গ্রামের কোন অবস্থার কথা জানতে চাচ্ছেন? ওই যে উত্তর পাড়ার জায়গার বিষয়ে নাকি? না রে, মানুষ মানুষ কি কইতেছে? সবাই কি আমারে নিয়া হাসাহাসি করতেছে? কি কোন চাচা, আপনার নিয়ে হাসাহাসি করবে কেন? কার এত বড় বুকের পাঠা আছে? যার মাইয়া নিজের বাড়ি ছাইরা শত্রুর বাড়ি গিয়া উঠে, তারে কি মানুষ আগের মতো সম্মান করে রে? বাইরে হয়তো কিছু কয় না, কিন্তু পিছনে হাসে। বুঝছো জুলাস, আমি মানুষ চিনি রে। আল্লাহর কসম চাচা, আমি কখনো এরকম কাউরে কিছু কইতে শুনি নাই। সবাই শুধু ঘটনার কথাই বলতেছে, কিন্তু আপনারে ছোট করে কথা কওয়ার সাহস কারো নাই। আর যদি আপনারে অসম্মান করার বিন্দু মাত্র চেষ্টা কেউ করে, তাহলে তখনই তারে আমি। বিষয়টা তা না রে জুলাস, সম্মান একদিনে শেষ হয় না, কিন্তু একটা দাগ লাগলে তার আগের মতো থাকে না রে। তানহা কেমন আছে রে জুলাস? চাচা, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি গোপনে যে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি ভালো আছে কিনা, তারপর আপনার এসে জানাই। না থাক। তাহলে কি চাচা, আমি কি তানারে ওই বাড়ি থেকে তুলে নিয়ে আসবো? চুপ কর জুলহাস, চুপ কর। যে মাইয়া তার নিজের বাপের অপমান করে, নিজের পরিবারের কথা একটি বারও ভাবে না, এ ঘর ছেড়ে চলে যায়, সে আমার মাইয়া না। আমি কেন তার খবর লব? চাচা, হয় কি ওই অনেক সময় পরিস্থিতি মানুষকে বাধ্য করে। আমি তো জানি তানা আপনারা অনেক সম্মান করে। এইটা সম্মান দেখার নমুনা? তাহলে কি বাপের মুখে কালি লাগাইতো, শত্রুর পোলার লোকে ভেগে যাইতো?
চাচা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভালোবাসা কখনো বাপ মার বিরুদ্ধে যায় না। তানহার পক্ষ নেওয়ার কোনো ওকালতি করবি না। আমি কি ওরে পানিতে ভাসিয়ে দিতাম? আমার ঘরে ওর কিসের অভাব ছিল? আমি কি ওর শত্রু আছিলাম? আমি কি ওর ভালো চাই নাই? চাচা, আপনি শত্রু ছিলেন না, হয়তো তারা ছোট মানুষ, বয়স কম, ও ভয় পাইছিল হয়তো। চাচা, আর কোনো কথা বলবি না এই বিষয় নিয়ে। এই সংসারে আমি আর কাউরে বিশ্বাস করি না। এখন থেকে এই সংসারের সবাই আমার সন্দেহের নজরে থাকবো। চাচা, আপনি কি আমারে বিশ্বাস করেন? বিশ্বাস করতেছি, কিন্তু পরীক্ষা ছাড়া না। মানুষ কখন যে বদলে যায় তার কিছুই বোঝা যায় না। চাচা, আমি কখনোই আপনার বিশ্বাস ভাঙবো না। চাচা, দোয়া করি তুই যেন বিশ্বাস না ভাঙস। এখন যা, আমার একটু একা থাকতে দে। জি। তানহা, কি অনেক চিন্তা হইতেছে নাকি? তুমি সব শুনছো না? হুম। আব্বারে না করে দিলাম, আমি আর ওই জীবনে ফিরতে চাই না। মারুফ, তুমি তোমার বাবার কাজকর্ম আবার দেখা শুরু করো। কি? আমি ঠিকই বলতেছি। তোমার লেগা আমি এই পথ থেকে সরে আইছি, আবার তুমি আমারে ওই জীবনে ফেরত যেতে কইতেছো? কারণ আমার মনে হইতেছে যে আমরা ভুল মানুষের সাথে যুদ্ধ করতেছি। মানে তোমার বাবা, আমার বাবা, কেউ একজন মিলা তাদেরকে নিয়ে খেলতেছে। তুমি এই কথা কেমনে ভাবলা? মারু, এতগুলা ঘটনা তোর এমনি এমনি হইতেছে না। দেখো, দুই গ্রামের ভিতর ঝগড়া, লড়াই, একটার পর একটা গ্রামের ভিতরে খুন, মিথ্যা মামলা, টেন্ডারের লড়াই। আমার মনে হয় এই সব কিছু ভিতর থেকে কেউ আগুনটা জ্বালায় রাখতেছে। আর তার থেকে বেশি কথা হইতেছে, আমার মনে হইতেছে যে কোন একটা অদৃশ্য শক্তি আছে মারুফ, জানো না, চাইতেছে না এই দুই গ্রাম এক হোক, দুই পরিবার এক হোক, বা দুইটা চেয়ারম্যান একসাথে এক টেবিলে বসে থাকুক। আমিও না মাঝে মাঝে এই কথাটাই ভাবি। মারুফ, তুমি যদি সবকিছু থেকে দূরে থাকো তাহলে কিন্তু তুমি জীবনও জানতে পারবে না এরা কারা। শোনো, বাইরে থেকে না সন্দেহ করা যায়, কিন্তু সত্যিটা কিন্তু ধরা যায় না মারুফ। আর তুমি যদি সবকিছু নিজের দায়িত্বে নাও, আমার বিশ্বাস একদিন ঠিকই তুমি তাদের কাছে পৌঁছায় যাবে। কিন্তু আমার তো ভয় করে। কিসের ভয়?
যদি আমি আবার আগের মানুষ হয়ে যাই? মারু, এটা কোনোদিনও হইতে পারে না। কেন? কারণ আগের মারুফ তো মানুষের ভয় দেখাইতো, আর এখনকার মারুফ সত্যিটা খুঁজে বের করতে চায়। তুইটা এক না। আর আমি তো তোমার অপরাধ করতে বলতেছি না মারুফ, আমি তোমার কইতেছি যে তুই শুধু অন্ধকারের ভিতরে ঢুইকা সত্যটা বের করে নিয়ে আসো। আমি তোমার কথা দিতেছি, যদি সত্যিই কেউ এই দুই পরিবারের বছরের পর বছর ব্যবহার করে থাকে, তাহলে আমি তারা বাইর করে আনো, সে যেই হোক, যত বড়ই হোক। এটাই তো আমি চাই। কি হইল? ঠিক আছে তানা, আমি ফিরুম, কিন্তু আমি আগের মানুষ হয়ে ফিরুম না। আমি এবার ফিরুম সত্যের খোঁজে, আর ভিতরে খেলাটা বুঝতে। দোদো, কি হয়েছে? ডাকতেছ কেন? তোর লগে 2 মিনিট কথা আছে। আর এত রাতে তুমি বাইরে কেন? চলো আমি বাড়িতে দিয়ে আসতেছি। দরকার নাই, আমার বাড়িতে আমি একাই যেতে পারবো। দরকার নাই না, না আমার লগে কথা কইতে চাও না। দুইটাই। আমি কি এতই খারাপ মানুষ? উফ আল্লাহ, আমি কি তোরে কইছি খারাপ? তুই খারাপ না, কিন্তু তুই হইলে একটা আজাইরা মানুষ। এই, তোর জীবনে কোনো গোল আছে? সারাদিন খেলে হ্যাকিং করা, ফাইজলামি করা, হাসাহাসি করা। তুই জীবনে কোনোদিন সিরিয়াস হইছস? হইতেছে, তোর লাগে হইতেছে। আমার জন্য মানে? হ, এই হাত দুটা ধরে যদি একবার কইতি, হ্যাকারু মানুষের মতো মানুষ হ, কসম করে কইতাছি আমি একদিনের মধ্যে মানুষ হয়ে যাইতাম। ইস, আইছে একদিনে মানুষ হয়ে যাব। এই, মানুষ হওয়া এত সহজ নাকি? তুই পাশে থাকলে আমি সব পারো, আমার কাছে সব সোজা। আমার এ নিয়ে স্বপ্ন দেখা বাদ দে। তোর কপালে এসব নাই হ্যাকারু। আরে কপাল, সব খালি কপাল কপাল। এই মনটার ভিতর কেউ দেখে না, এই মানুষের মনটা আছে এইটা কেউ দেখতে চায় না। তুইও দেখোস নাই। এই, তুই যদি আমার বিয়ে করোস, তুই আমার কি খাওয়াবি? হ্যাঁ, তোর ওই হ্যাকিং করা পাসওয়ার্ড নাকি ভাইরাল হওয়া ভিডিও এসব খাবি? এমনি করে কথা কেন কইতেছ? আমি সত্যি তোমার ভালোবাসি। ও ভালোবাসা, ভালোবাসা দিয়ে সংসার চলে? ভালোবাসা আমি বদলামো, আমি নিজের বদলে ফেলুম। আগে বদলা আয়, তারপরে বুঝবি। আমার একটু সময় দাও। কিরে হ্যাকারো, তোরা এইখানে? তুমি আর আসার সময় পেলে না কেন? দেখতেছো না আমি শেয়ারের সাথে কথা কইতেছি? আমি আবার কি করলাম? তুমি আমার পাকা দিনে মই দিছো। এখানে না এলে ভালো হইতো আমার লেগে। কেন শেয়ারে কি তাহলে রাজি হয়ে যেত? ভাইরাল ভাই, মজা কইরো না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মজা ফজা বাদ দিলাম। এখন আমি একটা জরুরি খবর তোরে দিতেছি, শোন। কি খবর? তুই তো ভালো করে জানোস আমার নয়ন ভাই সবার প্রিয় একটা মানুষ। এই মানুষটা বিনা কারণে বিনা দোষে জেলে আটকা আছে। আমরা অনেকভাবে চেষ্টা করতেছি ছাড়াইতে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছি না। এই যে দেখতেছোস পাগল একটা, সেই পাগলটা কিন্তু জীবনের রিস্ক নিয়া, আরে রাগ তো কইতে দে, সে জীবনের রিস্ক নিয়া তার রাজসাক্ষী হইতে রাজি হয়েছে। কি? আমার ভাই কিছু করে নাই চাচা, সে নির্দোষ। কেউ ইচ্ছা কইরা তার এরকম করে ফাঁসাইছে। কে দোষী কে নির্দোষ সেটা তো আইনের কাজ। আপনি হলেন এই পরিবারের মূল স্তম্ভ,
আপনার তো ভাঙ্গা পড়া চলবো না। শোনেন, আমরা নয়ন ভাইরে একা ছাড়তেছি না, যেইভাবে হোক আমরা তারা জেল থেকে ছাড়া আনুমি আনো। না না, আমি অবশ্য সেই চেষ্টা করতেছি, কিন্তু কেমন উকিল ধর্ম এটা আমি বুঝতেছি না। এই মামলার পেছনে অনেক বড় একটা নেটওয়ার্ক কাজ করছে বলে আমার সন্দেহ।